আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজ 6ই ফেব্রুয়ারি বৃহস্পতিবার। প্রথম আলো উত্তর আমেরিকার জনপ্রিয় সাপ্তাহিক সম্প্রচার টক অব দ্য উইক অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি সোহানা নাজনীন। ভাষার মাস ফেব্রুয়ারি। রাষ্ট্রভাষা বাংলার দাবিতে 1952 সালের 21শে ফেব্রুয়ারি ঢাকার রাজপথে যারা জীবন উৎসর্গ করেছিলেন তাদের প্রতি শ্রদ্ধা রেখে শুরু করছি আমাদের আজকের পর্বটি। আজ আমাদের সাথে আছেন কবি, সাহিত্যিক, প্রাবন্ধিক কাজী জহিরুল ইসলাম। আমার সাথে কারিগরি সহযোগিতা ও আলোচনায় অংশগ্রহণ করবেন এইচবি রিতা। তিনি মাঝে মধ্যে অবশ্যই চলে আসবেন বিভিন্ন প্রশ্ন নিয়ে। প্রিয় দর্শক, তার আগে কিছু তথ্য আমাদের টক শো সম্পর্কে কিছু তথ্য জানিয়ে দিচ্ছি। প্রথম আলো ইউএসএ ফেসবুকে লাইভে দেখা যাচ্ছে আজকের অনুষ্ঠানটি। আমাদের ওয়েবসাইট প্রথম আলো ny.com, ওয়েবসাইটটিতে গিয়ে দেখে নিতে পারেন গুরুত্বপূর্ণ সব খবর। ভিডিও ট্যাবে গিয়ে দেখতে পারেন পুরোনো অনুষ্ঠানের ধারণ করা মূল্যবান সব আলোচনা ও তথ্যচিত্র। আমাদের ইউটিউব চ্যানেল প্রথম আলো ইউএসএ শেয়ার করে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আপনারাও আমাদেরকে সঙ্গে রাখুন। ফিরে যাচ্ছি কাজী জহিরুল ইসলামের কাছে। জহিরুল ইসলাম, আপনি কি আমাকে দেখতে পাচ্ছেন? আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, স্বাগতম আমি আপনাকে। দেখতে পাচ্ছি এবং শুনতে পাচ্ছি। অনেক কেমন আছেন ধন্যবাদ। আপনি? এই তো ভালো আছি। আপনার সম্প্রতি একটা লেখা নিয়ে আসলে আজকের এই কথাগুলো বলা হবে। ভাষার মাসে ভাষা নিয়ে তো অবশ্যই কিছু জানা হবে, এবং আপনার যে কবিতার উপরে, লেখার উপরে, প্রবন্ধের উপরে যে আপনার যে দখল, সেইগুলো নিয়েই আজকে কথা হবে। তো আমি আমার প্রশ্ন পর্ব শুরু করছি। যেহেতু ভাষার মাস ফেব্রুয়ারি, তাই এর উপরেই আসলে আমাদের আলোকপাত করার মূলত চেষ্টা করব। আপনার কাছ থেকে জানার চেষ্টা করব যে আমাদের অজানা বিষয়গুলো, যেগুলো প্রশ্ন থাকে আমাদের মতো সাধারণ মানুষের কাছে। শুরুতেই জানতে চাইবো যে ভাষা আন্দোলনের চেতনা বাংলা সাহিত্যে কিভাবে প্রতিফলিত হয়েছে। আপনি কি মনে করেন যে বর্তমান বাংলা সাহিত্য ভাষা আন্দোলনের মূল্যবোধকে যথাযথভাবে ধারণ করতে পেরেছে? অনেক ধন্যবাদ। ভাষা আন্দোলনের চেতনা বাংলা সাহিত্যে অবশ্যই প্রতিফলিত হয়েছে। আমি ভাষা আন্দোলনের চেতনাটিকে দুটি পয়েন্ট অফ ভিউ থেকে দেখতে চাই। একটি হচ্ছে যে মাতৃভাষার অধিকার প্রতিষ্ঠার আন্দোলন ছিল এটি প্রথমত। আর দ্বিতীয়ত হচ্ছে এর মধ্যেই একটি আহ, বৃহত্তর মানে আমি বলবো নাগরিক অধিকারের একটা আহ, বীজ সুপ্তভাবে রোপিত হয়েছে, যেটা আমরা পরবর্তীতে টের পেয়েছি। এই 52 সালের 21শে ফেব্রুয়ারিতে যে আন্দোলনটি হলো, সেটি এখন আমাদের পরবর্তী সকল আন্দোলনের চেতনার সূতিকাগার হয়ে উঠেছে। এবং তখনই আসলে এই স্বাধিকার এবং পরবর্তীতে স্বাধীনতা, এবং তারও পরবর্তীতে গণতন্ত্র পুনরুদ্ধার এবং স্বৈরাচার হটানোর যে 24-এর আন্দোলন, এই সকল আন্দোলনেরই সূতিকাগার হচ্ছে 1952 সালের 21শে ফেব্রুয়ারির সেই ভাষা আন্দোলন। কিন্তু তখন মানুষ সেটি টের পায়নি। তখন তারা ভেবেছিল যে আমরা মাতৃভাষা মানে বাংলা হবে এবং এটিকে রাষ্ট্রভাষা করতে হবে, এই দাবি নিয়েই তারা আন্দোলনটি করেছিল। এর একটি ব্যাকগ্রাউন্ড আছে, হিস্ট্রি আছে। আমি আসলে অত হিস্ট্রিতে যেতে চাই না। এই হিস্ট্রি সকলেই জানে যে আন্দোলনটি মানে আম, শুরু হয়েছিল যে উর্দুকে আহ, সমগ্র পাকিস্তানের রাষ্ট্রভাষা করার যে বিষয়টি, এটি শুরু হয়েছিল ইন্টেলেকচুয়ালদের মাধ্যমেই। আহ, পাকিস্তানের যারা ইন্টেলেকচুয়াল ছিলেন, তারা একটি লিঙ্গুয়া ফ্রাঙ্কা, সমস্ত ভারতবর্ষে মুসলমানদের একটা লিঙ্গুয়া ফ্রাঙ্কা তারা বানাতে চেয়েছিল উর্দুকে, যে মুসলমানরা ভারতবর্ষের যেখানেই থাকুক না কেন তারা উর্দুতে কথা বলবে। তো সেটা হয়েছে। কিন্তু এখন আমি ভারতবর্ষের বিভিন্ন জায়গায় যেসব মুসলমানেরা আছে, আমি দেখি হায়দ্রাবাদের মুসলমানেরা, তামিলনাড়ুর মুসলমান, তারা সকলেই উর্দু বলতে পারে। মানে মুসলমানদের একটা কমন ল্যাঙ্গুয়েজ তারা উর্দু করতে চেয়েছিল এবং তারা সফল হয়েছে। কিন্তু যখন বাংলাদেশে পূর্ব পাকিস্তানের প্রসঙ্গটা আসলো, তখন তাদের আহ, মানে বিচক্ষণতার সঙ্গে বিষয়টি হ্যান্ডেল করা উচিত ছিল, যা তারা করতে পারেনি। যেমন তামিলনাড়ুর মুসলমানেরা উর্দু বললেও ওদের মাতৃভাষা তামিল, তামিল ভাষায় তারা কথা বলে। হায়দ্রাবাদের মুসলমানেরা উর্দু বললেও হায়দ্রাবাদের লোকাল ভাষায় তারা কথা বলে। সো বাংলা, পূর্ব পাকিস্তান যেটি ছিল পূর্ব বাংলা বা পরবর্তীতে পূর্ব পাকিস্তান এবং এখন বাংলাদেশ, সেই অঞ্চলের মানুষের প্রাণের দাবি ছিল যে মেজরিটি মানুষ আমরা বাংলায় কথা বলি, কাজেই আহ, বাংলাকেই আমাদের এখানকার প্রধান ভাষা করতে হবে এবং পাকিস্তানের রাষ্ট্রভাষা করতে হবে। যখন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ জিয়াউদ্দিন সাহেবের সেই কনভোকেশনে দেওয়া বক্তৃতার প্রতিবাদ করে একটা প্রবন্ধ লিখলেন দৈনিক আজাদ পত্রিকায়, তখন আজাদ তখন বোধহয় কলকাতা থেকে ছাপা হতো, লিখলেন সেখানে কিন্তু তিনি বলেন নাই যে শুধু বাংলাকেই রাষ্ট্রভাষা করতে। তিনি বলছেন উর্দু এবং বাংলা দুটোই পাকিস্তানের রাষ্ট্রভাষা হতে পারে এবং পৃথিবীর বহু দেশে একাধিক রাষ্ট্রভাষা হওয়ার
নজির আছে। তো সেইটা যদি তারা করতেন, করে উর্দুকে লিঙ্গুয়া ফ্রাঙ্কা করতেন, যে পূর্ব পাকিস্তানের মানুষ বাংলা ভাষায় কথা বলবে, বাংলা ভাষায় তাদের অফিস আদালত সবকিছু চলবে, তবে তারা উর্দুটাও শিখবে, যেহেতু সমগ্র ভারতবর্ষের মুসলমানদের লিঙ্গুয়া ফ্রাঙ্কা আমরা উর্দু করতে চাচ্ছি, তাহলে কিন্তু সমস্যাটা হতো না। সমস্যাটা তারাই, তালগোলটা তারাই পাকিয়েছে। তো এই এই সমস্যাটা তারা করেছে। এটা আমাদের জন্য একদিকে ভালোই হয়েছে, যখন মানুষকে একেবারে মানে অল্প অল্প যখন আঘাত করে তখন সে প্রত্যাঘাত করে না। যখন নাকি একেবারে মেরে ফেলার জন্য বুকের মধ্যে অস্ত্র ঠেকায় বা পেটে ছুরি ঢুকিয়ে দিতে চায়, তখন সে প্রতিবাদ করে, এবং সে যত ক্ষুদ্রই হোক সে এমন ভাবে প্রতিবাদ করে যে পারলে সে হত্যাকারীকে মেরে ফেলতে চায়। তা আমাদের বিষয়টা এরকম হয়েছে, যখন তারা একেবারেই নাকচ করে দিল এবং বারবার লিয়াকত আলী এসেও একই কথা বললো। জিন্না তো বলেছিলই দেশ স্বাধীন হওয়ার পর পর, জিন্না যখন এসেছিল ঢাকায়, উর্দু অ্যান্ড অনলি উর্দু উইল বি দ্য স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান, জিন্না বলছে। পরবর্তীতে লিয়াকত আলী এসে একই কথা বলেছে, সবাই আশা করছিল যে তিনি এটা সমাধান করবেন। তো ফলশ্রুতিতে যেটা হয়েছে, এখানে আন্দোলন ক্রমশ তীব্র থেকে তীব্রতর হয়েছে। 48 সালে ব্যাপক আন্দোলন হয়েছে, তারপর একটু স্তিমিত হয়ে গিয়ে আবার 52 সালে শুরু থেকে আন্দোলনটা তীব্র হয়, এবং 21শে ফেব্রুয়ারিতে এক বিস্ফোরণ ঘটে। এবং সেই দিনই 4 জন মারা যায়। একজন সালাম অনেকদিন পরে মারা যায়, 1 মাস পরে মারা যায়, মানে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে। আর বাকি 2 জন তো 22শে ফেব্রুয়ারিতে মারা যায়। এই 7 জন শহীদ হয়েছে আমরা জানি। এবং পরবর্তীতে এই চেতনা, এই ভাষার আন্দোলনের যে চেতনা, তার প্রভাব তো অবশ্যই বাংলা সাহিত্যে পড়েছে, যে প্রশ্নটি আপনি করেছেন। হুম হুম। এবং ভাষা যদি সেদিন 21শে ফেব্রুয়ারির এই আন্দোলন না হতো এবং রাষ্ট্রভাষা পাকিস্তানের বাংলা না হতো, তাহলে আরো বহুদিন এই যে 22 বছর আমরা পাকিস্তানের অধীনে ছিলাম পূর্ব পাকিস্তান হিসেবে, এই 22 বছর বাংলা ভাষায় তেমন ভালো কোনো সাহিত্য হতো বলে আমার মনে হয় না। আর একটা পরবর্তীতে বাংলাদেশ স্বাধীন হতে এর বিস্তার আরো ঘটেছে। যদি দেশ হুম হুম। স্বাধীন না হতো, তাহলেও হয়তো আমরা এখন যে পর্যায়ে এসেছি সেই পর্যায়ে বাংলা ভাষাটি আসতো না। কারণ একটি স্বাধীন রাষ্ট্রের ভাষা না হলে সেই ভাষাটি আন্তর্জাতিক মর্যাদা পায় না, এবং সেই ভাষার শিল্প সাহিত্য খুব একটা আন্তর্জাতিক মর্যাদা পায় না। আমি একটা এক্সাম্পলও দিতে পারি। যেমন ডয়েচে ভেলিতে একটা বাংলা সার্ভিস আছে। এই সার্ভিসটা কখন থেকে শুরু হয়েছে? যেদিন বাংলাদেশ স্বাধীন হলো তারপরেই সার্ভিসটা শুরু হলো। কিন্তু উভয় মানে পূর্ব পাকিস্তানে এবং পশ্চিম বাংলায় মিলে কিন্তু বহু লোক বাংলা ভাষায় তখনও কথা বলতো, কিন্তু ওরা পূর্ণাঙ্গ বাংলা সার্ভিস চালু করেনি, কারণ একটি দেশের রাষ্ট্রভাষা না হওয়া পর্যন্ত, স্বাধীন দেশের ভাষা না হওয়া পর্যন্ত ওরা এটা করতে পারে না। হুম তো হুম। স্বাধীন দেশের একটা ভাষা হওয়া খুব জরুরি ছিল। প্রথমত আমরা পূর্ব পাকিস্তানের ভাষা আন্দোলনের মধ্য দিয়ে উভয় পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলাকে স্বীকৃতিটা আদায় করেছি, এবং পরবর্তীতে বাংলাদেশ স্বাধীন করে সেই ভাষাটিকে আরো বেশি আমরা শক্তিশালী করেছি, যার প্রভাব বাংলা সাহিত্যে অবশ্যই পড়েছে। এখন কোয়ালিটি নিয়ে আমরা অবশ্যই কথা বলতে পারি যে এর প্রভাব তো পড়েছে, আমরা সমানে বাংলায় লিখতেছি, এখন সেই বাংলা সাহিত্যের কোয়ালিটি কতটা ইমপ্রুভ করেছে এই দীর্ঘদিনে, সেগুলো নিয়ে ভিন্ন আলোচনা নিশ্চয়ই আমরা করতে পারবো। হ্যাঁ, অবশ্যই সেই সব আলোচনায় আমরা আসবো পরবর্তীতে। আপনি চমৎকার একটা কথা বলেছেন যে কোনো দেশ স্বাধীন না হলে তার ভাষাটা আন্তর্জাতিক পর্যায়ে মূল্যায়ন হয় না। এটা চমৎকার একটা কথা কারণ বলেছেন একজন জহির ভাই। মানুষকেও আন্তর্জাতিক হতে হলে তার নিজের একটা দেশ লাগে, একটা দেশ লাগে, ভাষাকেও আন্তর্জাতিক হতে হলে হতে স্বাধীন হলে একটা তার নিজের দেশের একটা দেশ স্বীকৃতি লাগে, লাগবে। স্বাধীন একটা দেশ লাগে। চমৎকার বলেছেন জহির ভাই। আমি তাহলে ওই ভাষার যে বিশুদ্ধতা বনাম বিবর্তন, এটা এই প্রসঙ্গে আসি। এটা নিয়ে যথেষ্ট মতবিরোধ রয়েছে, বাংলা ভাষার বিশুদ্ধতা বনাম বিবর্তন। কেউ কেউ মনে করেন ভাষাকে বিশুদ্ধ রাখার চেষ্টা করলে তার স্বাভাবিক প্রবাহে বাধাগ্রস্ত হয় এবং এটি সাধারণ মানুষের কাছে কঠিন হয়ে পড়ে। অন্যদিকে অতিরিক্ত ভাষা মিশ্রণের ফলে বাংলা ভাষার মূল কাঠামো দুর্বল হয়ে যেতে পারে। আপনি কি বলেন এ প্রসঙ্গে? দুটোই ঠিক আসলে, দুটোই ঠিক, তবে আমি বিশুদ্ধতার পক্ষে। এখন আহ, বিশুদ্ধ রাখতে গেলে আমরা এখন কম্পিউটার তো বলতে পারবো না। অনেকে বলতে পারে যে তাহলে আমরা কম্পিউটার কি বাদ দিয়ে দিব, আমরা কি সেলফোন বাদ দিয়ে দিব? না, আমরা যেটা করব, আপনি দেখেন কম্পিউটারকে ফরাসিরা কিন্তু কম্পিউটার বলে না, ওরা বলে অর্ডিনেটর। হুম হুম। স্প্যানিশরাও জানি কি একটা বলে, এই অ্যারাবিকরাও অন্য একটা নাম দিয়েছে, কিন্তু বাঙালিরা কোনো নাম দেয় নাই। আমাদের যেটা করতে হবে, একটা সিস্টেমেটিক ওয়েতে যখন নতুন নতুন আবিষ্কার আসবে, তখন এটা বাংলা একাডেমি করতে পারে, এটা সংস্কৃতি মন্ত্রণালয় আলাদা একটা সেল গঠন করতে পারে, যে মানে নতুন শব্দ তৈরির জন্য একটা সেল গঠন করতে পারে। পৃথিবীতে নতুন যা কিছু বেরোবে, বিভিন্ন দেশে নতুন নতুন আবিষ্কার হবে, সেটার সঙ্গে সঙ্গে আমরা বাংলা ভাষায় একটা বাংলা নাম দিব, দিয়ে আমাদের অভিধানে অন্তর্ভুক্ত করব। তাহলে কিন্তু বিশুদ্ধতার কোনো সমস্যা হয় না। তারপরেও আমরা বিশেষ করে যারা দেশের বাইরে বসবাস করে প্রবাসীরা,
আহ, তাদের মধ্যে একেবারে শুদ্ধ পিওর বাংলার চর্চা করাটা একটু ডিফিকাল্ট হয়ে যায়। কেউ যদি ফ্রান্সে বসবাস করে, ওখানে কাজ করে, অফিসে গিয়ে সে ফ্রেঞ্চ বলে, সহকর্মীদের সাথে ফ্রেঞ্চ বলছে, তারপরে রেস্টুরেন্টে গেলে ফ্রেঞ্চ বলছে, এখন বাসায় এসে হয়তো স্ত্রী সন্তানের সাথে কিছুটা বাংলা বলছে, আবার সন্তানদের ওই দেশে জন্ম হইলে তারাও আবার বাংলা বলতে চায় না। তো এই করে করে বাংলাটা তাদের হারিয়ে যায়। পরবর্তীতে সে যখন আবার একটা বাংলাদেশি কমিউনিটিতে যায়, হুম তখন হুম। বাংলা বলতে গেলে তার বাংলার সঙ্গে অনেক ফ্রেঞ্চ শব্দ চলে আসে। সিমিলারলি সে যদি ইংল্যান্ডে থাকে, আমেরিকায় থাকে, তার বাংলার সঙ্গে অনেক ইংরেজি শব্দ চলে আসে। সো এইসব ক্ষেত্রে বিশুদ্ধতা কিছুটা বাধাগ্রস্ত হয়, কিন্তু তারপরেও আমাদেরকে শুদ্ধতার চর্চাটাই করতে হবে। আমি যখন লিখবো, একটা একটা সাহিত্য তৈরি করব, সেই সাহিত্যটা আমি মনে করি যে শুদ্ধ বাংলাই হওয়া উচিত যদি আমি বাংলা সাহিত্য করি। আচ্ছা, জহির ভাই, আমি ধন্যবাদ একটু আপনাকে। ইন্টারাপ্ট করছি। মাঝখানে চলে আসলাম, আমি আপনার কথা শুনছিলাম। আমাদের সোহানা রাজনী চমৎকার একটা প্রশ্ন করেছেন, বিশুদ্ধতার যেটা আহ, বিবর্তন। আমাদের আপনার কাছে আমার একটু জানার ইচ্ছা, যেটা হচ্ছে আমাদের যে আহ, কিছু ভাষা, যেমন কি বলে সিলেটি ভাষা, যেমন বলে চাটগায়া ভাষা, পুরান ঢাকায়, যে ওই ভাষাগুলো তো আমাদের উপভাষা, রাইট? হুম, ঠিক আছে, আমাদের বলেন প্রশ্নটা ওই, যাই। হুম। হ্যাঁ, তো ওই ভাষাগুলো আমাদের আমরা যদি আমাদের সাহিত্যে বলেন, আমি পাঠ্যপুস্তকে যাচ্ছি না, ওগুলা নিয়ে সোহানা নাজনীন আরো কিছু জানার আছে। তো ওই ভাষাগুলো যদি আমরা সাহিত্যে ব্যবহার করি, আম, এটা কি আসলে আঞ্চলিক ভাষা, না এটাকে উপভাষা বলা হয়? যে আমাদের এই যে চাটগায়া বলেন, সিলেটি কিছু ভাষা বলেন, এটা যদি আমরা শিল্প সাহিত্যে ব্যবহার করি, আম, আমরা জানি গল্পে ডায়লগ হিসেবে আমরা অনেক সময় ব্যবহার করতে পারি, কিন্তু কবিতার ক্ষেত্রে যদি আমরা এরকম ব্যবহার করি, এটা মানে এটাকে কিভাবে দেখেন? এটাও কি এটাকে আমি বিবর্তন নাকি উপভাষা, এটা জি, আমি উপভাষা বলবো না, সবই বাংলা ভাষা। কিন্তু জি, বাংলা ভাষার ভিন্ন ভিন্ন ডায়ালেক্ট পৃথিবীর সব দেশে আছে। প্রাচীন ইংরেজি দেখলে, আইরিশদের ইংরেজি শুনলে মনে হয় একটা ভিন্ন। পৃথিবীর ইংরেজি ভাষা আমরা হয়তো অত ভালো করে জানি না বলে আমরা হয়তো ধরতে পারি না, কিন্তু অস্ট্রেলিয়ান ইংরেজি, নিউজিল্যান্ডের ইংরেজি, ওরা কিন্তু PEN, পেন বলে না, বলে পিন। ই কে ই বলে। তারপরে আমেরিকানরা আই কে আই বলে, ডাইরেক্টর বলে, ব্রিটিশরা বলে ডিরেক্টর। সো এইরকম পার্থক্য আছে, কোনোটাই উপভাষা না, এগুলো ইংরেজি। কিন্তু প্রত্যেকটা ভূখণ্ডের নিজস্ব ডায়ালেক্ট আছে। এখন ওই 25 মাইল দূর গেলেই একটু শব্দ চেঞ্জ হয়ে যায়, ওখানকার লোকরা হয়তো ঠিকমতো উচ্চারণ করতে পারে না, একটু ভিন্ন উচ্চারণ করে, ওইটা শুনে শুনে ওখানকার লোকেরা শিখে, এইভাবে ভাষাটা একটু 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 করে সরে যায়। কিন্তু বাংলাদেশের মানুষরা যে ভাষা বলে সর্বত্রই চট্টগ্রামেরটা একটু বেশি ভিন্ন। আদারওয়াইজ সারা বাংলাদেশের একটাই ভাষা, বাংলা ভাষা, এবং সেটার ভিন্ন ভিন্ন ডায়ালেক্ট আছে। এবং সেই ডায়ালেক্টে আমরা কথা বলি, কোনো সমস্যা নাই, সেই ডায়ালেক্টে আমরা সাহিত্য চর্চাও করতে পারি। কিন্তু খিচুড়িটা করা যাবে না। আমি যখন প্রমিত ভাষায় একটা গল্প লিখবো, কবিতা লিখবো, সেটা রাইট, প্রমিত ভাষায় লেখা উচিত। তার মধ্যে খিচুড়িটা না করাই ভালো। আবার আমি যদি চট্টগ্রামের ভাষায় একটা কবিতা লিখি, যেমন আমাদের আব্দুল হাকিম মধ্যযুগে লিখেছে, যেসবে বঙ্গের জন্মে হিংসে বঙ্গবাণী, সেই সব কাহার জন্ম নির্ণয় ন জানি। সো এরকম উনি উনি চট্টগ্রামের ভাষাটা নিয়ে আসছে, ওই তো কোনো সমস্যা হয় নাই। আবার ছন্দের প্রয়োজনে অনেক সময়, যেমন কাজী নজরুল ইসলাম লিখেছে কি, আহ, স- আম, আম, আহ, ভুলে গেলাম আমি। বাচ্চাদের একটা ছড়ায় সে একটা আঞ্চলিক শব্দ ব্যবহার করে, কেন ব্যবহার করেছে, ওই শব্দটা দুই মাত্রায় হয়। কিন্তু সে যদি, ও কেমনে সকাল হবে, রাইট, আমরা যদি না জাগিমা আচ্ছা, কেমনে সকাল হবে। এখন অনেকে বলবেন, শুনতে শুনতে আমাদের কাছে কিন্তু এটা প্রমিতই মনে হয়। আমরা খেয়ালও করি না যে হুম। কেমনে এটা একটা আঞ্চলিক শব্দ নিয়ে আসছে উনি, একটা কথ্য শব্দ নিয়ে আসছে। কিন্তু এটা কেন এনেছে, এটা চার মাত্রার একটা স্বরবৃত্ত ছন্দের ছড়া। আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে, এটা হচ্ছে দুই মাত্রার একটা অতিপর্ব। এখন উনি কেমনে না বলে যদি কিভাবে বলতেন, তিন মাত্রা হয়ে যেত, তখন আর ছন্দটা মিলতো না। তো ওই বড় কবিরা তারা ছন্দকে খুব গুরুত্ব দিতেন। তো ছন্দের প্রয়োজনে অনেক সময় এরকম একটি দুটি শব্দ একটা কবিতার মধ্যে আসতে পারে, এটা এমন দোষের কিছু নয়। কিন্তু আমরা অনেক সময় না জেনে জোর করে যদি, মানে যেটা মানে ছন্দের প্রয়োজনে আনলে শব্দটা আরোপিত মনে হয় না, কিন্তু রাইট। একটা ফট করে একটা মানে কি বলে, আমি ফট করে শব্দটা বললাম, এটাও হয়তো খুব ভালো শব্দ হলো না, এনিওয়ে একটা প্রমিত কবিতার ভিতরে আমি একটা একটা শব্দ ঢুকিয়ে দিলাম যেটা একেবারেই এর সঙ্গে যায় না। সেটা মনে হয় বোঝাই যায় যে এটা আরোপিত, এটা ছন্দের প্রয়োজনে আসেনি, ভাষার প্রয়োজনে আসেনি, স্বতঃস্ফূর্ত ভাবে আসেনি, এটা জোর করে ঢোকানো হয়েছে। তো সেগুলা প্রবলেম, ওইটা একটা খিচুড়ি, এটা দোষণীয়, সেটা আমাদের পরিহার করতে হবে।
অসংখ্য ধন্যবাদ জহির ভাই। হ্যাঁ, সোহানা নাজনীন, আপনি কন্টিনিউ করেন। ধন্যবাদ এজবিরিতা। আমি জহির ভাইয়ের ওই প্রসঙ্গে যাচ্ছি যে কদিন আগে উনি ওনার ফেসবুকে পোস্ট দিয়েছিলেন যে সপ্তম শ্রেণীর পাঠ্য বইতে হাসনাত রুবায়েতের লেখা সিথি কবিতাটা নিয়ে উনি সমালোচনা করেছিলেন। এটা সমালোচিত হয়েছে আশেপাশে সবার সাথে। আপনি এটাকে বাংলা কবিতার কে চরম অপমান বলে অভিহিত করেছিলেন। বলেছেন এটি অপ্রমিত উচ্চারণে কথ্য ভাষার ব্যবহার। আমরা জানি যে ভাষার আদর্শ রূপ হচ্ছে প্রমিত ভাষা, যা সব অঞ্চলের মানুষকে সহজে বুঝতে সাহায্য করে। বিশেষ করে বাংলা সাহিত্যে পাঠের মধ্যে দিয়ে শিশুর শুদ্ধ বাংলা ভাষা শেখা হয়। তো পাঠ্য বইতে এই অপ্রমিত ভাষার ব্যবহার কেন, বা এর প্রভাব কি হতে পারে, এটা নিয়ে আপনার কাছে আলোচনা শুনতে চাচ্ছি। হ্যাঁ, থ্যাংক ইউ। একটা সপ্তম শ্রেণীর শিশু, হুম হুম আপনি দেখবেন যে উন্নত পৃথিবীতে শিশুরা কি পড়বে এটা অনেক গবেষণা করে তাদের সাইকোলজিক্যাল অ্যানালিসিস করে তাদের হাতে তুলে দেওয়া হয়, কি পড়লে কি উপকার হতে পারে, কি ক্ষতি হতে পারে। আমাদের দেশে তো এইসবের কোনো বালাই নেই, জোর করে সব ঢোকানো হয়, রাজনৈতিক কারণে ঢোকানো হয়, হুম যাদের হুম হাতে ক্ষমতা আছে তাদের মাধ্যমে ঢোকানো। আমি অপমান বলেছি এই কারণে যে প্রথমত যিনি এর কবি তিনি সেই রকম প্রতিষ্ঠিত কোনো কবি নন। তার চেয়ে অনেক সুপ্রতিষ্ঠিত কবি বাংলা ভাষায় আছে, জীবিত মৃত অনেক আছে, যাদের কবিতা পাঠ্যপুস্তকে যেতে পারতো। হুম হুম এইরকম একটা অপ্রতিষ্ঠিত কবি, এবং তার কবিতাটি আহামরি কিছু না। হুম কবিতাটি যদি অসাধারণ হতো, শতভাগ শুদ্ধ, ছন্দের দিক থেকে শুদ্ধ, ভাষার দিক থেকে শুদ্ধ, বক্তব্যের দিক থেকে শুদ্ধ, এবং এর একটা নৈতিক বক্তব্য আছে, শিশুরা এটা শিখে উপকৃত হবে, তাদের নৈতিক চরিত্র গঠনে কাজে লাগবে, ওইরকম অসাধারণ কিছু হলে আমি বুঝতাম যে ঠিক আছে, তিনি প্রতিষ্ঠিত কবি নন, ততটা প্রতিষ্ঠিত কবি নন, তারপরেও তিনি যেহেতু অসাধারণ একটা কবিতা লিখেছেন এটা যেতে পারে। কিন্তু প্রথমত তিনি প্রতিষ্ঠিত কবি নন, মানে তার চেয়ে বহু প্রতিষ্ঠিত কবি রয়ে গেছে। তারপরে একটা মানে সাবস্ট্যান্ডার্ড একটা কবিতা, যেটা আসলে কবিতাই হয়ে ওঠেনি, সেইটা ঢুকানো হয়েছে। সেই জন্য আমি বলেছি এটা বাংলা কবিতাকে চরম অপমান করা হয়েছে। আর এটা কি কারণে এই কবিতাটি আসলে ভালো কবিতা নয় সেটি আমি ব্যাখ্যা করেছিলাম আমার সেই লেখায়। প্রথমত, ছন্দের দিক থেকে ভুল আছে। হুম আমরা হুম তো একটি অশুদ্ধ ছন্দের কবিতা পাঠ্যপুস্তকে দিয়ে ছাত্রদের ভুল ছন্দ শেখাতে পারি না। দ্বিতীয় হচ্ছে, ভাষার দিক থেকে ভুল আছে। এটা আঞ্চলিক ভাষার কবিতাও না, আবার আঞ্চলিক ভাষা মিলিয়ে টিলিয়ে। আর আঞ্চলিক ভাষার কবিতা এরকম আমি মনে করি না যে সব মানে এই স্কুল লেভেলে অপ্রমিত ভাষার কবিতা যাওয়ার দরকার আছে। কাজী নজরুল ইসলাম লিখেছিল কেমনে সকাল হবে, সেটার কারণ আমি বলেছি, ছন্দের প্রয়োজনে একটি শব্দ এসেছে পুরো কবিতায়, আর কোথাও এরকম শব্দ আসেনি। সেই রকম ছন্দের কারণে যদি একটি শব্দ আসতো, আমরা সেটাকে ব্যাখ্যা দিতে পারতাম, এবং সেইটা নিয়ে কোনো ছাত্র যদি প্রশ্ন তুলতো, শিক্ষক সেটার ব্যাখ্যা দিতে পারতো। কিন্তু এই কবিতাটি সেই রকম কারণে এই মানে আঞ্চলিকত না, এটা কোন অঞ্চলের ভাষা, সেই যে শব্দগুলো ব্যবহার করেছে কোনো অঞ্চলের আঞ্চলিক শব্দও না। মানে বিটিভি একসময় একটা আঞ্চলিক শব্দ ভাষা তৈরি করছিল না, হুম যে হুম হুম হুম। বিটিভির কাজের মেয়েগুলা সব একটা অদ্ভুত এক ভাষায় কথা অদ্ভুত বলে, এটা একটা বাংলাদেশের ভাষায় কোনো কথা অঞ্চলের বলতো। ভাষা না। আপনি যেটা বললেন মিক্স আপ করে ফেলে, জগা খিচুড়ি করে এক্স্যাক্টলি, তো ফেলেছে। সেই রকম হুম কিছু হুম শব্দ তিনি ব্যবহার করেছেন। আমি বলবো এটা আঞ্চলিক না, কথ্য না, এগুলো অশুদ্ধ, কিছু অশুদ্ধ শব্দ নিয়ে আসছেন। সো ছন্দের দিক থেকে ত্রুটিপূর্ণ, শব্দের দিক থেকে ত্রুটিপূর্ণ। আরেকটা বড় ত্রুটি হচ্ছে যে সামঞ্জস্য নাই, যে চিত্রকল্পগুলো ব্যবহার করেছেন সেটা অসামঞ্জস্যপূর্ণ, চিত্রকল্পগুলো শুদ্ধ না। এটা সর্বৈব একটা নিম্ন মানের কবিতা, পাঠ্যপুস্তকে এটা যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। সে কারণে আমি এটা সমালোচনা করেছিলাম। ধন্যবাদ আপনাকে। আরেকটা এই কবিতাটা নিয়ে জহির ভাই, আমারও যেটা মনে হয়েছে যে এখানে যে একটা বার্তা থাকতে হয়, সপ্তম শ্রেণীর শিশুদের যে একটা একটা মেসেজ দিতে হয়। আমার মনে হলো যে ওরা শুধু একটা ইতিহাস থ্রো করে দিছে ওদের উপরে, ওদের ভাষায় নিজস্ব ভঙ্গিতে। মানে এইখানে নির্দিষ্ট একটা যে একটা মেসেজ শিশুদেরকে দেওয়া কথা, যেটা থেকে তারা কোনো একটা কিছু শিখবে কিংবা একটা কিছু ধারণ করবে, ওরকম কিছু এখানে নাই। এক্স্যাক্টলি। আমরা তো স্কুল লেভেলে অনেকে বলেন যে, আধুনিক কবিরা বলেন যে কবিতায় অত নৈতিকতা কপচানোর কোনো দরকার নাই। হ্যাঁ ঠিক আছে, সেইটা আপনি যখন খুব অ্যাডাল্টদের জন্য, অনেক বিজ্ঞ জনের জন্য লেখেন, সেখানে আপনি অসাধারণ কোনো চিত্রকল্প নির্মাণ করলেন, সেখানে নৈতিক কোনো বিষয় নাই, আমি এগ্রি দরকার করি। নেই। আমি এগ্রি করি, কিন্তু আপনি যখন স্কুল লেভেলে একটা ছাত্রকে পড়াবেন, প্রতিদিন পড়াবেন, ঠিক সেইখানে কথা। আমি মনে করি অবশ্যই নৈতিক বিষয় থাকা খুব দরকার আছে। এটা কারণ ওরা তো অপরিহার্য। গ্রো করবে, ওদের ওদের হুম হুম হুম। মানসিক বিকাশ ঘটবে এগুলো পড়ে। তাহলে কিসের বিকাশ ঘটবে এইসব পড়ে? আমাদের বাইরের দেশগুলোতে কিন্তু এই কবিতা এবং ছন্দের ব্যবহারে, যে স্কুলের পাঠ্য বইতে যে ধরনের কবিতা কিংবা গল্প যেটাই থাকুক,
এখানে কিন্তু সবসময় একটা শিক্ষণীয় আম, একটা মূল্যবোধ কিংবা একটা নৈতিকতা, একটা শিক্ষণীয় কিছু থাকে যেটা থেকে বাচ্চারা তাদের জ্ঞানীয় বিকাশ, চিন্তার বিকাশ এটা ঘটাতে পারবে। তো অসংখ্য ধন্যবাদ। একজন বয়স্ক মানুষকে, যার বয়স 50 বছর, যার বোধ বুদ্ধি পরিপক্ক, তাকে যদি আমরা একটা ভুল জিনিস দেই, তার বিচার করবার ক্ষমতা আছে যে রাইট। এটা ঠিক না, এটা আমি গ্রহণ হুম, করলাম না। হুম, হুম। কিন্তু একটা 10 বছর, 11 বছর, 12 বছরের বাচ্চাকে, তার তো ওই বোধটা তৈরি হয়নি যেটা ভালো না মন্দ। তাকে রাইট। মন্দ জিনিস দিলে, একটা শিশুকে ওই, জন্মের পর ওকে যদি দুধ না খাইয়ে প্রতিদিন রক্ত খাওয়ানো হয়, রক্ত খেয়েই তার অভ্যাস হয়ে যাবে, সে তো রিফিউজ করবে না যে আমি রক্ত খাবো না। কিন্তু একজন 50 বছর মানুষকে 1 গ্লাস রক্ত দিলে সে রিফিউজ করবে, ওরা রক্ত খাবো কেন, আমাকে দুধ দাও। সো এটা মানে ওই শিশুদেরকে আমাদের, তাদের বিবেচনা বোধটা আমাদের থাকতে হবে। যেহেতু তাদের নাই, আমাদের সেই বিবেচনা বোধটা থাকতে হবে যে তার হাতে আমি কি তুলে দিচ্ছি। Exactly. ধন্যবাদ আপনাকে। আমি তাহলে আপনার কাছে পরবর্তী প্রশ্ন চলে যায়, যেটা সাহিত্যে যে আঞ্চলিক ভাষার ব্যবহার, এটা নিয়ে আপনার কি মতামত? সাহিত্যে আঞ্চলিক ভাষার ব্যবহার হতে পারে। এখন একটা, আমি আমার গল্পের মধ্যে যদি চিটাগং এর একটা আহ, আহ, লোক থাকে, হুম, সে চিটাগং এর ভাষায় কথা বলতেই পারে এবং সেটাই রিয়েলিস্টিক হবে, এতে কোনো সমস্যা নাই। কিন্তু লেখক যখন বর্ণনা করছেন, হুম, হুম, এবং তিনি যদি পুরো গল্পটাই চিটাগং এর লেখক হিসেবে চিটাগং ভাষায় বর্ণনা করেন, সেটা ঠিক আছে। কিন্তু তিনি যদি কোথাও কোথাও শুদ্ধ ভাষায় বর্ণনা করেন, কোথাও কোথাও চিটাগং এর ভাষায়, কোথাও কোথাও নোয়াখালী ভাষায় বর্ণনা করেন, তখন এটা একটা অশুদ্ধ সাহিত্য হয়ে উঠবে। কিন্তু তার গল্পের মধ্যে তিনি শুদ্ধ প্রমিত ভাষায়, শুদ্ধ বলতে অনেকে আবার বলে শুদ্ধ আবার কি জিনিস, হুম, হুম, হ্যাঁ, আঞ্চলিক ও আঞ্চলিক শুদ্ধ, ঠিক আছে, আমরা যদি প্রমিত ভাষার কথাই বলছি, শুদ্ধ বলতে আমরা সেটাই বোঝাচ্ছি। হুম, হুম, এখন প্রমিত ভাষায় আমি যদি একটা গল্প লিখি, তার মধ্যে একটা নোয়াখালীর লোক থাকতে পারে, একটা চিটাগাংয়ের লোক থাকতে পারে, একটা রাজশাহীর লোক থাকতে পারে, এবং তারা তাদের অঞ্চলের ভাষায় কথা বলতে পারে, তো কোনো সমস্যা নাই। কিন্তু লেখক যখন তার চরিত্র বর্ণনা করবে, সেখানে অবশ্যই প্রমিত ভাষায় বর্ণনাটা করতে হবে। এইটা যদি না করে, তাহলে সেটা অশুদ্ধ সাহিত্য হবে। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে কারো যদি একটা ডায়লগ থাকে বা কথোপকথন, দুটো মানুষের তিনটে বা গ্রুপ কথোপকথন, সেটাতে আপনি আঞ্চলিক ভাষাটা ব্যবহার করতে পারেন, কিন্তু আপনি যখন একটা ক্যারেক্টার বর্ণনা করছেন মানে লেখক হিসাবে, লেখক হিসেবে, কিংবা কোনো জায়গার হ্যাঁ, বর্ণনা করছেন, তখন সেটাতে আপনাকে প্রমিত ভাষাতেই থাকতে হবে। আমি সেটা ধন্যবাদ মনে আপনাকে। করি, আনলেস প্রথম থেকে শেষ পর্যন্ত লেখক ডিক্লেয়ার করে যে আমি নোয়াখালীর লেখক, এই উপন্যাসের প্রথম থেকে শেষ পর্যন্ত সর্বত্র নোয়াখালীর ভাষা ডায়ালেক্ট ছাড়া আর কিছু থাকবে না, দ্যাট ইজ ডিফারেন্ট। আচ্ছা, ওইটা আচ্ছা। জেনে শুনে যে কিনবে, যে পড়বে, সে তার হয়তো তার প্রথম ব্যাপার। থেকেই প্রথম থেকেই ওই, মানে প্রস্তুত হয়ে হ্যাঁ, আসবে। এখন সে প্রথম থেকেই যদি দেখে যে প্রমিত ভাষায় পড়ছে পড়ছে, হঠাৎ করে দেখে নোয়াখালী ভাষায় কথা বলা শুরু করছে লেখক, তখন তার কাছে হোঁচট খাবে। এবারে আসি প্রবাসে যে বাংলা ভাষা ও সাহিত্য টিকিয়ে রাখার যে প্রকল্প আমরা চালাচ্ছি সেগুলো নিয়ে। এটা খুব একটা সহজ কাজ না যে প্রবাসে বসে আমরা বাংলা ভাষা ও সাহিত্য প্রতি মুহূর্তে টিকিয়ে রাখার চেষ্টা করছি। অনেকেই করে যাচ্ছেন, আপনিও তাদের মধ্যে একজন। তবে অনেকে অনেক সময় প্রবাসী কারো কারো লেখায় মাতৃভাষার স্বাভাবিক প্রবাহ বজায় থাকে না। বিদেশের সংস্কৃতি ও ইংরেজি অন্যান্য ভাষার মিশ্রণ চলে আসে। এটা নিয়ে অবশ্য আপনি একটু কথা বলেছেন কিছুক্ষণ আগে। আপনি কি মনে করেন যে এটা বাংলা ভাষার মৌলিকতা নষ্ট করছে, নাকি এটা ভাষার স্বাভাবিক বিবর্তনেরই একটা অংশ? ভাষার বিবর্তনটা তো খুব দ্রুত ঘটে না, খুব ধীরে ধীরে ঘটে। হুম, হুম, মানুষের সহনশীলতার বিষয়টাও আমাদের বিবেচনায় রাখতে হবে। এখন আমি আমেরিকায় থাকি, আমি প্রচুর ইংরেজিতে আমাকে কথা বলতে হয়, কাজ করতে হয় বলে আমি একটা বক্তৃতা দিতে গেলে, আমি হয়তো 10 মিনিট বক্তৃতা দিলাম, তার মধ্যে হয়তো 4 মিনিট আমি ইংরেজি শব্দ ব্যবহার করলাম, হুম, আর হুম, 6 মিনিট বাংলা শব্দ ব্যবহার করলাম, এবং এটা খুব অদ্ভুত একটা মিশ্রণ করলাম, যেটা খুব শ্রুতিকটু লাগতে পারে। কিন্তু আমি ওই 4 মিনিট যদি মানে আমি যদি একটা ফুল সেন্টেন্স ইংরেজিতে বলি, বা দুইটা সেন্টেন্স ইংরেজিতে বলি, কারো কাছে অত খারাপ লাগবে না। হুম, হুম, কিন্তু একটা সেন্টেন্স বলছি, উই আর লুকিং ফর শত্রুজের মতো, হুম, তো সেইরকম হলে আসলে খুব মানুষের কাছে খুব দৃষ্টিকটু ওটা। বললাম যে সহনশীলতা, মানে আচ্ছা। অ্যাকসেপ্টেবিলিটি মানুষের তৈরি হতে হবে ভাষা যখন বিবর্তিত হয়। হুম, হুম, আহ, এই যে প্রথম দিনই যখন আমরা বাংলা লিখতে গিয়ে লিখতেছি, ফেসবুক, সেলফোন প্রথম হুম, যখন এসেছিল, তখন যখন হুম, হুম, লিখতাম, ধাক্কা লাগতো কিন্তু মানুষের। হুম, হুম, শুনতে হুম, শুনতে 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 এই 20 বছর, 30 বছরে এখন সহনশীল হয়ে, মানে সহনীয় হয়ে গেছে বিষয়টা। এখন বানান করে সেলফোন রাখলে কারো কাছে খারাপ লাগে না। হুম, বানান করে আমরা যদি লিখি যে মোবাইল ফোন, কিংবা আহ, আহ, কি বলে আরো ভার্চুয়াল মিডিয়া, হুম, হুম, অত হুম, একটা খারাপ লাগছে না। তারপরেও আমি বলবো যে আমাদের
যেটা দুইটা ফোল্ডে চেষ্টা করতে হবে। অথরিটি যারা আছেন তাদের চেষ্টা করতে হবে প্রত্যেকটা বিদেশি শব্দ যেগুলো খুব প্রচলিত, যে বিষয়গুলো হুম হুম আবিষ্কার হয়েছে খুব প্রচলিত সবাই বলছে, সেগুলোর বাংলা শব্দ তৈরি করা। তাহলে আমরা শুদ্ধতার চর্চাটা করতে পারবো। আর যেগুলো অলরেডি বাংলা শব্দ আছে সেগুলো যতটা সম্ভব আমরা বিদেশি শব্দ অ্যাভয়েড করে বাংলা শব্দটা ব্যবহার করব। তাহলে ভাষার শুদ্ধতার যতটা কাছাকাছি থাকা যায়। তারপরে কিছু কিছু অভিব্যক্তি আছে, হুম হুম ইংরেজিতে এমন কিছু শব্দ আছে যেটা বাংলায় আসলে অ্যাপ্রোপ্রিয়েট বাংলা নাই। হুম তো হুম। সেইটা আমরা যদি না আমাদের অথরিটি বাংলা তৈরি করে ততদিন পর্যন্ত আমরা হয়তো সেই বিদেশি শব্দটা ব্যবহার করতে আচ্ছা। পারি। এটা যেহেতু আমি এক্স্যাক্টলি ওই এক্সপ্রেশনটাই দিতে চাই এবং হুম সেইটা বাংলায় পাওয়া যাচ্ছে না, তখন আমি কি করব? আমি অপারগ হয়ে সেই শব্দটা ব্যবহার করতে পারি। কিন্তু যদি বাংলায় শব্দটি থাকে, আমি কেন খামাখা ইংরেজি শব্দটি ব্যবহার করতে যাব? অনেকে যারা অল্প শিক্ষিত তারা মনে করে কিছু ইংরেজি শব্দ ঢুকিয়ে দিলে পাঠক ভাবে আমি খুব শিক্ষিত। দামি হয়ে গেল। ওইটার দরকার নাই। না, এই অসুবিধাটা কিন্তু অনেক আগে থেকেই চলে এসেছে। যেমন দেখেন, আমরা সবাই চেয়ার বলি, টেবিল বলি। চেয়ারের কেদারা বলা যায়, কিন্তু টেবিলের বাংলাটা কিন্তু ঠিক আমরা ব্যবহার করি না। তারপরে সেলফোনটাকে মুঠোফোন বললেও সেলফোনেই আমরা অভ্যস্ত হয়ে যাচ্ছি ডে বাই ডে, এই তেমন যে এই যে ল্যাপটপ। মুঠোফোন কথাটা না, এই যে আমি বলছি যে খুব সময় লাগে একটা হুম মানে অ্যাকসেপ্টেবিলিটি তৈরি হতে। নির্মলেন্দু গুণ মুঠোফোন কথাটা প্রথম বলেছেন এবং মুঠোফোনের কাব্য তিনি লিখেছেন। হুম এটা কিন্তু এখন অনেকেই বলছে, এখন কিন্তু মোটামুটি আমাদের সহনীয় হয়ে গেছে। হুম 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 আরো হয়তো ডাউন দ্য রোড আমরা যদি বেশি বেশি এটা চর্চা করি এবং বাংলা একাডেমি অভিধানে ঢুকিয়ে ফেলে, হুম তাহলে হুম হুম। হয়তো 20-30 বছর পরে এটা দেখা কিন্তু যাবে যে একটা এটাই ভালো নর্মাল হয়ে আইডিয়া, যাবে। আপনি যেটা বলছেন, যে যেই জনপ্রিয় শব্দটা আসছে বিদেশি শব্দ হিসাবে আমাদের ভাষার ভিতরে, আমরা ওই শব্দটাকে অ্যাকসেপ্ট না করে ওটারই বাংলা আভিধানিক একটা শব্দ বের করে আমরা সেটা শুরু করে দিই, এটা তাহলেই কিন্তু একটা আমাদের। সময় ছিল, পশ্চিমবঙ্গের আচ্ছা। লোকেরা এটা করতো। যেমন টেলিভিশনকে তারা বলতো কি দূরদর্শন, টেলিফোনকে দূরদর্শন। বলে দূরভাষ। হুম হুম এরকম তারা কিন্তু অনেক করেছে। রেডিওকে বেতার তারাই করেছে। এই হুম ওই হুম পূর্ব বাংলার লোকেরা এইসব ব্যাপারে তাদের বড় উন্নাসিকতা। সো আমি এটা বহুবার বলেছি। এর আগে বাংলা একাডেমির ডিজি ছিলেন কি বলে হাবিবুল্লাহ সিরাজি, তার সঙ্গে আমি কথা বলেছিলাম যে আমরা এরকম একটা কাজ করতে পারি, একটা কমিশন গঠন করা যেতে পারে। আপনারা প্রবাস থেকে 1-2 জনকে নিলেন, কারণ বিদেশি শব্দগুলো বেশি আমরা জানি তাড়াতাড়ি আপনাদের আগে। সো আমাদের এখান থেকে 1-2 জন নিলেন, আপনাদের এখান থেকে 1-2 জন নিলেন, আমরা 5 সদস্যের একটা কমিশন গঠন করলাম। করে এই কমিশনের কাজ হবে সারা পৃথিবীর সকলের কাছ থেকে শব্দ প্রস্তাব আনা, ডাকা। তা যেটাই নতুন বেরোবে তারা সেটার একটা বিকল্প বাংলা শব্দ তারা প্রস্তাব করবে। এই কমিশন সেগুলো যাচাই বাছাই করবে, করে রেকমেন্ড করে পাঠাবে আপনাদের কাছে। আপনারা এপ্রুভ করলে সেটা অভিধানে ঢুকবে। প্রতি বছর 2টা 4টা 5টা শব্দ অভিধানে ঢুকবে। হুম হুম। এবং এই জন্য আমরা কোনো পয়সা নিব না, আমরা বিনা পয়সায় এই কাজগুলো করে দেবো। সে বলছে খুব ভালো আইডিয়া, নিশ্চয়ই আমরা আপনাদের সঙ্গে মিলে এই কাজটা করতে পারি। তারপর তো উনি মারাই গেলেন। এবং শেষের দিকে উনি ডিজি হওয়ার পরে কিছুদিন যাওয়ার পরে দেখি ওনারও একটু ভাবটাব হয়ে গেছে। তারপরে আর সেরকম যোগাযোগও ছিল না। সো এই কাজগুলো কিন্তু বাংলা একাডেমি করতে পারে এবং এটা করা উচিত। বাংলা একাডেমির এটা একটি বড় কাজ হওয়া উচিত, বড় দায়িত্ব হওয়া উচিত। জহির ভাই, আমি আপনার ভাষার কথাটা নিয়ে আপনার কাছে একটু জানার ইচ্ছা। আপনি একটা কি বললেন, খুব সুন্দর একটা বাংলা ইংলিশ মিশ্রণের বাক্য বললেন। আমার ছেলেও মাঝে মাঝে এরকম তার নানুর সাথে বলে ফেলে, গ্র্যান্ডমা আই এম লুকিং ফর মাই গামছা। তো আসলে ওই টাওয়েল আর গামছা তার কাছে এক মনে হয় না, তার মনে হয় যে গামছার একটা নির্দিষ্ট একটা ইংলিশ শব্দ থাকা দরকার। হুম। এখন এটা আমাকে যখন জিজ্ঞেস করে তখন আমি খুঁজে পাই না যে আসলে গামছার নির্দিষ্ট ইংলিশটা আমি তাকে কি বলবো। যাই হোক, আমাদের বাচ্চাদের প্রসঙ্গে আমি একটু বলবো জহির ভাই, সেটা হচ্ছে যে আমরা যারা প্রবাসে আছে, আমাদের অনেকের বাচ্চারা এই দেশে জন্ম কিংবা অনেকের ছোটবেলা চলে আসছে, একেবারে ছোটবেলা, এবং তাদের পরিবেশটা সংস্কৃতিটা কিন্তু ডিফারেন্ট, খুবই ডিফারেন্ট। আমরা হয়তো আমাদের ঘরে পরিবারে আমাদের সংস্কৃতি ধর্ম মূল্যবোধ এগুলো আমরা তাদেরকে ওই একটা সীমানার মধ্যে রাখি, কিন্তু ওরা যখন স্কুলে যায়, ওরা যখন বাহিরে যায়, তাদের পরিবেশটা কিন্তু অন্যরকম। তাদের পড়াশোনা জানার পরিধি, তাদের চিন্তা ভাবনা অন্যরকম, আমাদের থেকে অনেক বেশি মুক্ত এবং স্বাধীন তারা। তো অনেক সময় দেখা যায় যে আমাদের বাচ্চারা এখানে আম, বাংলা, আমরা ঘরে বাংলা বলার চেষ্টা করছি, আমরা যারা একটু দেশের প্রতি খুব আম, আবেগী, আমরা নিজের দেশকে ভালোবাসি, ভাষাকে ভালোবাসি, আমরা তাদের সাথে বাংলায় কথা বলি। তো সেই ক্ষেত্রে যেমন আমার ছেলে ওই যে বললো অর্ধেক
ঠিক মতো বাংলাটা হয়তো সে এক লাইন বললো, কিন্তু যখন আপনি তাকে একটা ব্যাখ্যা দিতে বলবেন যে কি হইছে, তখন সে বলবে যে ওইখানে একটা ছিনতাইকারী আমাকে ধরছে। এখন আপনি যদি বলেন যে ঘটনাটা কি হয়েছে আমাকে শুরু থেকে বলো তো, তো ওই যে শুরু থেকে যে সে পুরাটা ব্যাখ্যা করবে, এটা বলতে গেলে তার সময় লাগে, দীর্ঘ সময় গা গু করতে থাকে, তখন তারা ইংলিশে বলে ফেলে। তো অনেক সময় আমাদের এই বিষয়টা নিয়ে দেখা যায় যে আমাদের খুব সমালোচনাতে পড়তে হয় যে এদেশে বাচ্চাদেরকে বাংলা শেখাতে হবে, বাংলা স্কুলে নিতে হবে, বাংলা তারা পড়তে হবে। অনেকের বাচ্চারা বাংলা পড়তে পারে, লিখতে পারে, কিন্তু অনেকের বাচ্চারাই পারে না। আপনার কাছে আমার একটু জানার ইচ্ছে যে আসলে আমরা তো বাংলা ভাষা, আমাদের সংস্কৃতি তো আমরা ধারণ করছি, রেসপেক্ট করছি, ভালোবাসছি, এখন আমাদের সন্তানদেরও আমরা যতটা পারি দিচ্ছি, কিন্তু তাদের উপর কি এই যে ইংলিশে পড়াশোনা করো, স্কুলে যাও, ভালো রেজাল্ট করো, আবার মসজিদে নিয়ে যাই তাদেরকে, যে নিজের ধর্মটা একটু ঠিক রাখো, তারপর আবার তাকে বাংলা স্কুলে নেওয়া, তাকে বাংলা গানের ক্লাসে নেওয়া, মানে এই জিনিসটা তাদের উপর কি খুব প্রেসার পড়ে যায় না বাচ্চাদের উপর? আমরা কি ছোটবেলায় এতটা প্রেসার নিয়েছি ভিন্ন ভিন্ন ভাষা খুব শিখতে? খুব ভালো প্রশ্ন। পৃথিবীর মানে উন্নত দেশগুলোর ছেলেমেয়েরা স্কুলে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ তো শিখেই, এবং অর্ধেক ছাত্রছাত্রী ক্লাসে থার্ড ল্যাঙ্গুয়েজও শেখে। কাজেই বাচ্চাদের জন্য দুইটা তিনটা ভাষা শেখা কোনো কঠিন কাজ না। এখন আমরা বাংলাদেশিরা এক ধরনের হীনমন্যতায় ভুগি। এর একটা কারণ আছে, কারণ বাংলাদেশ যদি জাপান হয়ে যেত, বাংলাদেশের পার ক্যাপিটা ইনকাম যদি 120,000 হতো, পৃথিবীর একটা উন্নত দেশ হতো, তাহলে আমাদের ভাষার প্রতি সারা পৃথিবীর মানুষের আগ্রহ থাকতো, এবং বাংলা ভাষা শিখেই আমরা অনেক বড় বড় চাকরি পেতাম, আমাদের আর আমেরিকায় আসতে হতো না। যেহেতু আমাদের একটা দরিদ্র দেশ, কাজে আমাদের ভাষাটাও দরিদ্র ভাষা, এবং এই ভাষা শিখে অর্থনৈতিক কর্মকাণ্ড করা যায় না আমরা বুঝে যাই। যেমন আমি আমাকে কয়েকজন বলছিল যে মানে কয়েকজনকে বহু মানুষ বলে যে এই যে জুলাই অভ্যুত্থানের পরে ভাইয়া কবি অমুক স্যার এক একজন এক একটা বলে আপনি দেশে আসেন, এই সময় আপনাকে দেশে খুব দরকার। আমার বলে যে আপনাকে আপনাকে কেন উপদেষ্টা বানায় না, আপনি উপদেষ্টা হয়ে বাংলাদেশে আসেন, বাংলাদেশে সার্ভ করেন, বাংলাদেশ আপনাকে চায়। তো আমি দু একজনকে টেলিফোনে বলছি আর কি, যে এর রিয়েলিটি, যে আমি যদি এখন দেশে যাই, আচ্ছা আমি উপদেষ্টা হইলাম, আমি বেতন পাবো কত টাকা? আমি তো আর ঘুষ খাবো না। আমি বেতন পাবো, আমি যা বেতন পাবো তার হয়তো 20 গুণ বেতন পাই আমি এখন। সো আমার এখানে তো যা বেতন পাই সেরকম একটা খরচ আছে আমার সংসার চালাইতে। সো আমি যদি বাংলাদেশে গিয়ে 1 বছর 2 বছর বা 6 মাস ওই চাকরিটা করি, তাহলে আমার এখানে সংসারটা চালাবে কে? সো এই যে রিয়েলিটি, এটা, এই রিয়েলিটির কারণে আমরা এই হীনমন্যতাটাই ভুগি, যে আমার ছেলে বাংলা জানে না, আমার মেয়ে বাংলা জানে না, সো হোয়াট, বাংলা জেনে সে কি করবে? যেমন পশ্চিমবঙ্গের লোকেরা কিন্তু আস্তে আস্তে বাংলা ভুলে যাচ্ছে। এর কারণ হলো তারা মনে করে প্রথমে জানতে হবে ইংরেজি, কারণ সারা পৃথিবীতে আমার ছেলেটা যাবে, তাকে পৃথিবীর মানুষের সঙ্গে কম্পিট করতে হবে, বড় বড় চাকরি পেতে হবে, বিভিন্ন বিশ্ব মানের প্রতিষ্ঠানে কাজ করতে, তখন তার ইংরেজি লাগবে। হুম। সেকেন্ড, ইন্ডিয়ার সব বড় কোম্পানিতে কাজ করতে হলে তার হিন্দি জানতে হবে। সো সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে তার হিন্দিটা শেখায়। বাংলা শিখলে শিখো, না শিখলে নাই। অর্থনীতি একটা বড় কারণ, রাইট। যে কারণে আমরা আমাদের বাচ্চাদেরকে গুরুত্ব দিয়ে শেখাই না। চাইনিজরা কি করে, এই নিউ ইয়র্কে চাইনিজ কমিউনিটি তাদের বাচ্চাদেরকে বাসায় চাইনিজ না বললে পিটায়। আমি আমার অনেক চাইনিজ সহকর্মীদের জানি যে একদম। বাসায় অবশ্যই তোমাকে চাইনিজ বলতে হবে, একটা ইংরেজি শব্দ বলতে পারো না, ইংরেজি শব্দ বললে পিটায়। সো ওরা কেন করে? কারণ ওরা জানে যে চাইনিজ ভাষার একটা ভ্যালু আছে। আমার বাচ্চাটা যদি চাইনিজ ভালো করে শেখে, তার একটা ফিউচার আছে, একটা কেরিয়ার আছে। কিন্তু বাংলা যদি ভালো করে শিখে, আমরা জানি আমাদের বাচ্চাদের কোনো কেরিয়ার নাই। সো এইটা একটা বড় কারণ। কাজে আমাদের দেশকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হতে হবে, শক্তিশালী হতে হবে, বাংলা ভাষায় বড় বড় চাকরি বাকরি পাওয়ার সুযোগ থাকতে হবে, বড় বড় কাজ করার সুযোগ থাকতে হবে, অর্থনৈতিক কর্মকাণ্ডের কথা বলছি। তাহলে কিন্তু আমরাও ওই বাংলা ভাষাটা আমাদের বাচ্চাদের শেখাতে আগ্রহী হব। তারপরেও আমি বলবো, আবেগের জায়গা থেকে বলবো, ভালোবাসার জায়গা থেকে বলবো, মানে একুশের চেতনা থেকে বলবো, অবশ্যই আমাদের উচিত হবে আমাদের সন্তানদেরকে যাতে অন্তত মানে বলতে যেন পারে, বলতে বুঝতে যেন যেন বেসিক পারে, পারে। রাইট। বেসিকটা। লিখতে পড়তে যদি হ্যাঁ, হ্যাঁ। নাও পারে অন্তত বলতে যেন পড়তে পারে, পারে, বুঝতে পারে যাতে। বুঝতে পারে, রাইট। এইটুকু এইটুকু হ্যান্ড ওভার যেন আমরা করতে পারি। আর কারণ এট দ্য হচ্ছে সেম টাইম আমাদের যারা এখন সরকার আছে, ভবিষ্যতে সরকার আসবে, তারা যেন দেশের প্রতি, দেশের অর্থনীতির প্রতি একটু যত্নশীল হয়, দেশটা যাতে সমৃদ্ধ হয়, তাহলে অটোমেটিক্যালি সবাই বাংলার প্রতি যত্নশীল হয়ে উঠবে। আমাদের দেশের মানুষেরা তো মুখে মুখে বলে যে ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। প্রকৃত সত্য, আমরা যেটা প্র্যাকটিস করি, আমরা শুধু ইতিহাসের রাজনীতি করি, আমরা অর্থনীতির রাজনীতি করি না। আমরা মনে করি দেশের চেয়ে আমার দল বড়, দলের চেয়ে আমার নেতা বড়, মানে এক্স্যাক্টলি। নেতার উপরে কোনো কথা নাই। এই হলো বাংলাদেশ, ব্যক্তি পূজা। তো এই জায়গাটা থেকে বেরিয়ে না আসলে দেশ উন্নতি হবে না, আর দেশ উন্নতি না হলে দেশের ভাষারও গুরুত্ব বাড়বে না।
বাংলাদেশের যদি অর্থনৈতিকভাবে আমরা খুব জাপানের মতো হয়ে যেতে পারি, তাহলে বাংলা ভাষায় কি কি ভালো সাহিত্য কে লেখে নোবেল দেওয়ার জন্য ওরা দৌড়ে আসবে, এসে আমাদের ভাষা শিখে আমাদের সাহিত্য পড়ে অ্যানালিসিস করে বলে হ্যাঁ এটা ভালো সাহিত্য। আর এখন আমরা কি করি, আমরা আমাদের ট্রান্সলেট করে ওই সুইডেনে গিয়ে বসে থাকি, নোবেল কমিটির পিছিয়ে পিছিয়ে দৌড়াই যে ভাই দেখো আমি তো ভালো জিনিস লিখছি। আর আমরা আমাদের অর্থনীতি শক্তিশালী হলে ওরাই এসে আমাদের ভাষা শিখে, জাপানে তো ওরাই যায়, গিয়ে জাপানিজ ভাষা শিখে জাপানিজদের লিটারেচার পড়ে ওরাই অনুবাদ করিয়ে ওরা নোবেল প্রাইজ দেয়। আমাদেরকে দিবে না তো, অর্থনীতি শক্তিশালী হইতে হবে। হ্যাঁ, হুম, আর এই হুম, জন্য হুম। ধন্যবাদ জহির ভাই। আর এই জন্যই আমি একটা যে ব্যাপারটা মানে ডিফারেন্সটা খেয়াল করলাম যে এখানে যখন এলিমেন্টারি স্কুলে এখানকার বাচ্চারা যাচ্ছে, আমাদের বাচ্চারাও যাচ্ছে, তারা কিন্তু একটা ল্যাঙ্গুয়েজেই সীমাবদ্ধ, ইংলিশটাই শিখছে। তারা 6 গ্রেডে মিডিল স্কুলে যাওয়ার আগ পর্যন্ত সেকেন্ড ল্যাঙ্গুয়েজ শেখে না, মানে প্রাতিষ্ঠানিকভাবে। ঘরে কে কি শিখছে বাবা মার সাথে সেটা ডিফারেন্ট ব্যাপার, কিন্তু তারা যখন মিডিল স্কুলে যাচ্ছে তখন হয় ফ্রেঞ্চ নিচ্ছে, ম্যান্ডারিন, না হলে স্প্যানিশ, এগুলো নিচ্ছে। তো আমার কথা হচ্ছে জাপানেও কিন্তু এই একই সিস্টেম, শুধুমাত্র আমাদের বাংলাদেশেই দেখেন যখন একটা বাচ্চাকে প্রথম অক্ষর জ্ঞান দেওয়া হয় তখন কিন্তু তাকে বাংলা বইয়ের সাথে সাথে একটা ইংরেজি বই এনে দেওয়া হয়, এবং একই তালে পড়তে থাকে তারা, একইভাবে পড়তে থাকে। এবং মানে স্কুলগুলোতে নাম্বার সিলেবাস সমান সমান বাংলা এবং ইংলিশের জন্য। তার মানে কি, মানে ইংলিশটা আমাদেরকে প্রথমেই মাথাতে ঢুকানো হচ্ছে, কারণ কলোনিয়াল। ইংলিশ, রাইট। আমার মনে হয় আপনি যেটা বললেন যে আমাদের দেশের দেশকে উন্নত হতে হবে, তবে আমাদের এই যে আমেরিকায় যে আমাদের বাচ্চারা দেখি যে 6-এর আগে অন্য কোনো ভাষা শেখে না, তারা ঘরে হয়তো বাংলা শেখে, কিন্তু প্রাতিষ্ঠানিকভাবে তারা শিখছে 6 গ্রেডে, যখন তাদের বয়স হয়ে যাচ্ছে 10-এর পরে, 10+। এবং যখন শেখে খুব ভালো করেই শেখে, ভালো করেই শেখে। সেকেন্ড ল্যাঙ্গুয়েজটা তারা এমন ভাবে শেখে হ্যাঁ, মাতৃভাষার হ্যাঁ, মতো একটা পর্যায়ে বলতে পারে তারা। হ্যাঁ, হ্যাঁ, তারা বলতে পারে। আমরা যে এই 1 থেকে ইংরেজি পড়তেছি, তারপরে এমএ তারপরেও পাস করে আমাদের আসার পরে আমেরিকা আসার পরে সে ইংরেজি বলতে ভয় পায়। ভয় পায়, এবং ভালো করে শেখাটা হয় শিখাই না না, তো, শেখাটা হয়ই না। শেখাটা হয় শেখাটার না। মধ্যেও একটা ফাঁক এবং রয়ে যায় তাদের যে একটা। সেকেন্ড ল্যাঙ্গুয়েজটা শেখায় না, এটা কিন্তু খুব দীর্ঘ টাইম যে শেখায় তাও না। তাও না, হ্যাঁ। একটা একটা নির্দিষ্ট টাইম জোনে তাদেরকে আমাদের শেখানোর পদ্ধতিতে কোনো একটা সমস্যা আছে আমাদের। অনেক সমস্যা আছে, আমরা সমস্যা। 16 বছর ইংরেজি পড়ার পরেও আমরা ইংরেজি বলতে পারি না। বলতে পারি আমাদের না। আমাদের শেখানোর সিস্টেমটাই টোটালি গরমিল। এই যে তারপর এরকম সিথির মতো কবিতা ঢুকাই দিলে তো এরকমই হবে। এক্স্যাক্টলি আরেকটা জিনিস হচ্ছে কি, কাজী জহিরুল ইসলাম, আমাদের শিক্ষা ব্যবস্থায় আমার মনে হয় যে শিক্ষা ব্যবস্থায় শিক্ষকদেরও কিছু জিনিস চেঞ্জ করা দরকার। আমাদের এখানে যেমন বাচ্চারা বাসায় গিয়ে সারাদিন পড়তে হয় না, টিউটরের কাছে যেতে না, অর্ধেক পড়া ক্লাসেই তাদেরকে মুখস্থ করিয়ে দেওয়া হয় এবং সেটা হচ্ছে প্র্যাকটিক্যাল তাদেরকে দেওয়া হয়। কিন্তু বাংলাদেশের সিস্টেমে সেটা নাই, যার কারণে বাচ্চাদের অনেক প্রেশার পড়ে তাদের পড়াশোনার ক্ষেত্রে। কিন্তু আপনাকে আমি ধন্যবাদ জানাই। আম, আপনার শেষের যে কথাটা, আমাদের বাচ্চাদের সাথে যতটুকু সম্ভব আমাদের আবেগের জায়গা থেকে, আমাদের ভাষার সেই সম্মানের জায়গাটা থেকে, এবং আমার মনে হয় আমাদের বাচ্চারা যতটুকুই মানে একটু ভাঙ্গা একটু টেনে টুনে বাংলা বলতে পারে বাংলাদেশে দাদা নানিদের সাথে, তারা খুব মজা পায়। আমরা আমরা খুব অবাক লাগে একটা ব্যঙ্গ কবিতা আছে কার যেন, যে হুম। আমার কি বাংলাটা ভালো আসে না, এরকম একটা কবিতা আছে না বাংলাটা খুব। ভালো আসে না আমার হ্যাঁ, খুব ছেলের, এটা খুব খুব, কলকাতার। হ্যাঁ হ্যাঁ, কলকাতার খুব মানে পপুলার একটা কবিতা। হুম, হুম, আসলে ইন ইন রিয়েলিটি আমাদের অনেকে আহ, এরকম। যারা বাংলা মানে এই দেশে আসছে ফার্স্ট জেনারেশন, তারা হয়তো ইংরেজিটা অত ভালো বাংলাদেশে পারতো না, এবং হুম, হুম, তারা মনে করতো তাদের স্বপ্নের মধ্যে ছিল ইংরেজি জানা হচ্ছে একটা সাংঘাতিক ব্যাপার। হ্যাঁ, ইংরেজি জানলেই আমার আমার সন্তানরা একেবারে আকাশে উঠে যাবে। তো তারাই এখানে আসলে তখন মনে করে তার ছেলে যখন চমৎকার ইংরেজি বলে সে প্রাউড ফিল করে, কিন্তু বাংলা বলতে পারে না এই জন্য প্রাউড ফিল করে যে বাংলা পারে না, চমৎকার ইংরেজি বলে। সো হ্যাঁ, এইটা আমার ছেলে এইটা তো হচ্ছে, বাংলা বলে না, ইংরেজিতেই কথা বলে। এইটা হীনমন্যতা, এটা হীনমন্যতা। ওই যে ওই কারণে বাংলাদেশ যদি একটা সমৃদ্ধ অর্থনীতির দেশ হতো, হুম, হুম। তাহলে এই হীনমন্যতায় ভুগতো না। পৃথিবীর বহু দেশ, এই যে কোরিয়ান যে মহিলা নোবেল পুরস্কার পেলেন এই বছর, উনি খুব, আমি দেখলাম একটা ইন্টারভিউ দিয়েছে টেলিফোনে, খুব ভালো ইংরেজি বলতে পারে না। হুম, হুম। পৃথিবীর বহু লেখক আছে ভালো ইংরেজি বলতে পারে না, শুধু তার মাতৃভাষায় লেখে এবং নোবেল পুরস্কার পেয়েছে, এবং তারা কোনো হীনমন্যতায় ভোগেও না। বিদেশে গেলে সে ইন্টারপ্রেটার দিয়ে কথা বলে। আমাদের এই যে মানে এই কেয়ারটেকার গভর্নমেন্টে মানে ইন্টারিম গভর্নমেন্টের দুজন অ্যাডভাইজার, যে দুই ছাত্র নাহিদ এবং আসিফ, ওরা প্রথম যখন ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে মিটিংটা করলো, ওরা ইন্টারপ্রেটার দিয়ে কথা বললো। এটা নিয়ে আমাদের দেশে মানে হায় 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 কি হ্যাঁ, এটা তো উপদেশটা প্রচুর বানাইলো, সমালোচনা, প্রচুর প্রচুর সমালোচনা। সমালোচনা, হ্যাঁ। বাবা, ইংরেজি না জানতে পারা কি একটা অপরাধ? এটা একটা ভিনদেশি ভাষা, আমি কেন এটা জান, এটা আমি ডিফারেন্ট জিনিস। জানলে ভালো, না জানলে এমন কোনো অপরাধ না তো, ভাষা একটা জানলে বাড়তি যোগ্যতা।
হ্যাঁ, ওইটা আমার মূল অবশ্যই। যোগ্যতা না। মূল যোগ্যতা হচ্ছে সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট কিনা, আমি আমি যে কাজটা করছি এটা ভালো করে পারি কিনা, সেটা হচ্ছে যোগ্যতা মানুষের। আর মেধা একটা ভিন্ন জিনিস। আমাদের মেধা ছাড়া তো আমেরিকার ইকোনমি ডেভেলপে যে চাইনিজদের ভূমিকা, চাইনিজ কোরিয়ানদের, সেই চাইনিজ কোরিয়ান শিল্পপতিদের আপনি গিয়ে দেখেন, তিন না দিন ভালো। তাদের পিছনে আপনি দৌড়ে একটা ইংলিশ জিজ্ঞেস করবেন যে এই স্যানিটাইজারটা কোথায়, আপনি তাদের কাছ থেকে এটার উত্তর পাবেন না। হ্যাঁ হ্যাঁ, আমি চাইনিজ শপ টপে গেলে বা চাইনিজ আমার কন্ট্রাক্টর ছিল, ওরে বাবা, তাদের সাথে কমিউনিকেট করা যে কি যন্ত্রণার ছিল। মাথা বেশিরভাগ নষ্ট হয়ে যায়, কিন্তু এবং ওরা তারা ওরা দেখেন, ওরা এতে কোনো হীনমন্যতায় ভোগে না তো। না তারা তারা আমরা কি খুব পরিমাণে হীনমন্যতায় বিজনেস ভুগি করছে। ইংরেজি বলতে না পারলে। হ্যাঁ। এর কারণ হচ্ছে আমরা জাতি হিসাবে আসলে দেশপ্রেমিক না, বেশিরভাগ আমরা খুব ইমোশনাল। আমরা বাংলাদেশের মাটিটাকে শুধু ভালোবাসি, বাংলাদেশের মানুষকেও ভালোবাসি না, বাংলাদেশের অর্থনীতিকেও ভালোবাসি না। একদম আমরা একদম। খালি পতাকা, মানচিত্র, জাতীয় অমুক, জাতীয় তমুক, এইসব নিয়ে, ইতিহাস, পিতা মাতা, জাতির নেতা পিতা পিতাদের জাতির মধ্যে মাতা, পড়ে এই আছি এই কাজী এইসব নিয়ে খালি ইতিহাস আমাদের আর ইতিহাস। আমাদের কাজী জহিরুল ইসলাম যেহেতু এই ভাষার কথাটা বললেন, তো আমি শেষ আপনার কাছে আরেকটা ছোট সংক্ষেপে 1 মিনিটে আমি আপনার কাছে একটু জানতে চাইবো যে ভাষা তো আমাদের ভাষাই আমাদের, যা বিশেষ করে যারা কবি লেখক, আমরা অনেক সময় ধরা যায় যে একটা হয়তো বা আমরা রাস্তা দিয়ে যাচ্ছি, একটা ছোট একটা বস্তির ছেলে কিংবা একটা টোকায় রাস্তায় খেলছে, ওরা হয়তো বা একটা শব্দ বলে ফেললো, অকথ্য শব্দ বলে ফেললো, এটাকে আমরা খুব গুরুত্বের সাথে নেই না যে ওর তো ভাষাই এটা, আমরা খুব একটা নেই না। কিন্তু আমরা যখন কোনো লেখক কবির মুখে ওরকম কোনো শব্দ ভাষা শুনি, তখন কিন্তু এটা একটু আমাদের অন্যরকম লাগে, কারণ সবসময় আমাদের কাছে মানে একটা লেখক এক্সপেকটেশন থাকে। থাকে, লেখক কবি মানেই একটা মানে অন্যরকম কিছু, একটা জ্ঞানীয় মানুষ, একটা উদার মানুষ, একটা মানবিক মানুষ, তো অন্যরকম ভাবে আমরা দেখি। ডেফিনেটলি কবি লেখকদের রাগ আছে, ক্ষোভ আছে, দুঃখ কষ্ট আছে, কিন্তু তারপরেও তাদের আচরণটা আমরা একটু অন্যরকম আশা করি। তো ওই ওই যে ভাষার ব্যাপারটা, আমরা অনেক সময় কেউ কেউ রাগে ক্ষোভে লিখে ফেলি, বলে ফেলি, খুব অন্যকে আঘাত করতে খুব বাজে কথা বলে ফেলি। আম, এই জিনিসটা আসলে কতটা একটা লেখক কবির জন্য এটা মানে কতটুকু ক্ষতিকর। এটা সকল মানুষের জন্যই ক্ষতিকর, শুধু লেখক কবি কেন। আমাদের তো প্রথমে ওই যে একটা কবিতা আছে না, যে কবিতা না আমি তো ভুলে যাই, আজকাল মনে থাকে না, যে পশু পাখি সহজেই পশু পাখি, তরুণতা সহজেই তরুণতা, মানুষ প্রাণপণ চেষ্টায় মানুষ। মানুষ আসলে হয়ে উঠতে হয়, জন্মালেই মানুষ হয় না, মানুষের ঘরে জন্ম নিলেই মানুষ হয় না। আমাদেরকে প্রতিদিন মানুষ হয়ে উঠতে হয় এবং মানুষ থাকার জন্য প্রতিদিন চেষ্টা করতে হয়। তো সেই কাজটা আমি মনে করি যে আমাদের প্রত্যেকেরই করতে হয়। কবি সাহিত্যিকদের মানে যে যত বেশি প্রমিনেন্ট হবে, যার যত বেশি পরিচিতি সমাজে থাকবে, তার রেসপন্সিবিলিটি তত বেড়ে যাবে। তার যেহেতু তাকে বেশি মানুষ চেনে, আহ, তাকে বেশি জ্ঞানী, গুণী, বুদ্ধিমান মানুষ মনে করে, তার কাছে এক্সপেকটেশনও বেশি থাকে। যে হুম। কারণে যে কেউ, আমি চিনি না একটা লোক বাজারে, সে একটা গালি দিল, আমি হয়তো খেয়াল করলাম না, কারণ লোকটা তো আমি চিনিও না, সে গালি দিল কি কি করলো আমার কি আসে যায়। কিন্তু আমি যাকে চিনি, এটা কবি সাহিত্যিক নাও হতে পারে, আমার একজন আত্মীয় হতে পারে, আমার একটা বন্ধু হতে পারে, সে যখন গালি দেয় তখন আমি একটু রেগে যাই তার উপর, যে তুমি এটা কি বললা, এটা কি তোমার বলা ঠিক হলো? আর সেই মানুষটি যদি একজন বিখ্যাত কবি হয়, আমি রাস্তায় দেখি, যার প্রতি আমার খুব রেসপেক্ট আছে, যে এই মানুষটি অসাধারণ কবিতা লেখে, আমি তার কবিতার ভক্ত, হঠাৎ করে দেখি সে একজনকে গালি দিচ্ছে বা একজনকে খুব মানে করে হেয় করে কথা বলছে, হুম, হুম। তখন তো আমি খুব হতাশ হবই, স্বাভাবিক, যে এই লোকটা এটা কি আমার করে করে, আশাটা অথচ ছিল এই লোকটাকে আমি অন্যরকম। রেসপেক্ট করি। মানুষের যত বেশি এক্সপেকটেশন থাকবে, সে তত বেশি হতাশ হবে মন্দ আচরণ দেখলে। Exactly. ধন্যবাদ জহির ভাই, আমি সেই জন্যই অনেকে বলে না, যে যখন একটা পুরস্কার পায় তখন বলে যে আমার দায়িত্ববোধ অনেক বেড়ে গেল। বেড়ে বুঝে গেল। বলে কি কিনা আমি জানি না, এটাই হচ্ছে সেই দায়িত্ববোধ। যে যত আমার পরিচিতি বাড়ছে, যত আমাকে মানুষ বেশি রেসপেক্ট করছে, তত আমাকে সংযত হতে হবে, আমার আচরণ ভালো করতে হবে, মানুষের প্রতি মানবিক হতে হবে, মানে আমাকে বেটার হিউম্যান বিং হতে হবে। এটা মানে সবকিছু ছাড়া, মানে পরিচিতি ছাড়া, আহ, পুরস্কার ছাড়া, সম্মাননা পাওয়া ছাড়াই প্রত্যেকটা মানুষকেই প্রতিদিন বেটার হিউম্যান বিং হওয়ার চেষ্টা করা উচিত। কিন্তু যখন সে পরিচিতি পেয়ে যায়, কিংবা কোনো সম্মাননা, পদক, পুরস্কার ইত্যাদি পায়, তখন তার মধ্যে এই মানে বেলটা আরো বেশি রিং হওয়া উচিত, যে আমাকে এখন অনেক লোক চেনে, কাজে আমি আর এখন আগের মতো যা খুশি তাই করতে পারবো না, বলতে পারবো না, এটা হওয়া উচিত। কিন্তু ওইটা ছাড়াও আমি মনে করি, আমি ব্যক্তিগতভাবে আমি এটা চেষ্টা করি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে বলি,
গতকালের চেয়ে আমি আজকের জন্য একটু বেটার মানুষ হতে পারি, একটু হলেও। আমাদের আমার রাতে আচরণ। শোয়ার সময় চিন্তা করি আজকে সারাদিন আমি কি কি ভুল করলাম, অন্যায় করলাম, কাকে আঘাত দিলাম, আমি কালকে যেন এটা না করি। না, তো এটা আমাদের প্রত্যেকেরই আমাদের করা উচিত। আচরণটা আমার কম্পিটিশন অন্য কারোর সঙ্গে না, আমার কম্পিটিশন আমার গতকালের সঙ্গে আমার আজকের। তো দেখুন, আমার সঙ্গে আমার কম্পিটিশন। আমরা যখন নিজে স্বকথন একটা জিনিস যেটা খুবই হেল্পফুল, আমরা যখন নিজেকে নিজে যাচাই করি, নিজের সাথে নিজে কথা বলি, আত্মশুদ্ধি। আমরা কে গতকাল আমরা কি করেছি, আজকের দিনটা কি হবে, ওইটাই আমাদেরকে অনেক শুদ্ধতা দেয়, নিজেদেরকে নিজেকে ঝালাই করতে অনেকটা সুযোগ দেয়। কাজী জহিরুল ইসলাম, সোহানা নাজনীনের হয়তোবা শেষ আরো দুই একটা প্রশ্ন থাকতে পারে। আপনি একটু বিদায় নেওয়ার আগে কাইন্ডলি 21-এর বইমেলাটা নিয়ে কিছু বলার জন্য শামসুল ফৌজিয়া রিকোয়েস্ট করেছেন, তো আপনি একটু বলে যাবেন দর্শকদের উদ্দেশ্যে। মানে বাংলাদেশের 21শে বইমেলা নাকি না না, আমরা আমাদের যেটা আমাদের করছি না, এটা? নিউতে, আমাদের এখানকার আমাদের নিউতে। 21শে বইমেলা। আচ্ছা, এখানে 21শে বইমেলা উনবাগাল থেকে আমরা এবার আয়োজন করছি প্রথমবারের মতো, এবং আমরা খুব প্রত্যাশা করছি যে এটা সফল হবে। এই পর্যন্ত আমরা যত মানুষের সঙ্গে কথা বলেছি, যত জায়গায় গিয়েছি, সেদিন টাইম টেলিভিশনে গিয়েছিলাম, সকলে খুব অ্যাপ্রিসিয়েট করতেছে, বলে আসলে বইমেলা তো ফেব্রুয়ারি মাসেই হওয়া উচিত, কিন্তু ফেব্রুয়ারি মাসে করার নানান রকম চ্যালেঞ্জ আছে। একটা বড় চ্যালেঞ্জ হচ্ছে ওয়েদার। হুম হুম। মোস্ট লাইকলি এবছর 21, 22, 23 আমরা যে 3 দিন করছি, এই 3 দিন ওয়েদারটা ভালো আছে, আমরা এখনো পর্যন্ত ফোরকাস্ট দেখেছি। কিন্তু নট নেসেসারি এভরি ইয়ার এই সময়টাতে ভালো ওয়েদার থাকবে। তো ভালো থাকুক আর মন্দ থাকুক, যেহেতু ফেব্রুয়ারি মাস, আমরা বারবারই বলছি এটা আমাদের আবেগের মাস, ভাষার মাস, এই মাসেই বাংলাদেশে বইমেলা হয়। এবং আমি মনে করি বাঙালিদের সর্ববৃহৎ বইমেলা হচ্ছে বাংলাদেশের 21শে বইমেলা। সো সেইটা, সেই সময়টাকে ধারণ করে, সেই চেতনাটাকে ধারণ করে, সেই আবেগটাকে ধারণ করে আমরা 21শে ফেব্রুয়ারিতেই এই বছর বইমেলা করছি। এবং আমরা প্রত্যাশা করছি যে সাপোর্ট কমিউনিটি থেকে পাচ্ছি, আমরা এটা প্রত্যেক বছর করতে পারবো। যারা এই অনুষ্ঠান দেখছেন, শামসুন ফৌজিয়া প্রশ্নটা করে খুব ভালো করেছেন, তাদের সকলকেই আমি অনুরোধ করব আপনারা আসুন, আমরা সবাই মিলে একটা সুন্দর বইমেলা করি। আরেকটা জিনিস হলো, এইখানে একটা বইমেলা হয়, সেটা সামারে হয়, এবং অনেকে মনে করছেন যে আমরা কি আরেকটা প্রতিদ্বন্দ্বী কিনা, তাদের অল্টারনেট বইমেলা করছি কিনা। মোটেও না, উই আর ওপেন টু অল। আমরা মানে আমাদের বইমেলা সকলের জন্য উন্মুক্ত, এবং সকলে যে আসবে তাকেই আমরা গ্রহণ করব, ভালোবেসে বুকে জড়িয়ে ধরে গ্রহণ করব। মানে কোনো ধরনের দূরত্ব রেখে গ্রহণ করবো না, সকলকে আমরা আলিঙ্গন করতে চাই, একটা ইনক্লুসিভ বইমেলা করতে চাই। ব্যক্তিগতভাবে আমি খুব ইনক্লুসিভনেসে বিশ্বাসী। সর্বধর্ম, আহ, মতামত, সর্ববিশ্বাস, এবং সর্বরাজনৈতিক, কি বলে এটাকে, আহ, চেতনা, সব কিছুকে আমরা ধারণ করতে চাই। কারণ আমি বিশ্বাস করি আমরা সকল মানুষই যুক্ত। আমাদের ভিন্ন ভিন্ন ইডিওলজি থাকতে পারে, ভিন্ন ভিন্ন বিশ্বাস থাকতে পারে, ভিন্ন ভিন্ন ধর্ম থাকতে পারে, কিন্তু অল হিউম্যান বিং আর কানেক্টেড, আমরা কেউ কারো থেকে বিচ্ছিন্ন নই। আমি যদি একজনকে আঘাত করি, আলটিমেটলি সেই আঘাতটা একদিন না একদিন আমার গায়ে এসে লাগবে, এটা আমি ব্যক্তিগতভাবে খুব বিশ্বাস করি। কাজেই সে যেহেতু আমি এটা বিশ্বাস করি, এবং আমি এই বইমেলাটির বলা যায় যে একজন উদ্যোক্তা, কাজে আমি মনে করি এর রিফ্লেকশন এই বইমেলাটিতেও পড়বে। আমরা সকলকে আলিঙ্গন করব, সকলকে নিয়ে একটা চমৎকার বইমেলা করব। ধন্যবাদ আপনাকে। আমার সবশেষ প্রশ্ন, আশা করছি আপনার এই বইমেলার আয়োজনের উদ্যোগে সফল হবেন, এবং যারা ইতিমধ্যে জেনে গেলেন তারা যাবেন, অংশগ্রহণ করবেন। আসলেও তো সত্যি কথা যে আহ, এই ফেব্রুয়ারি মাসেই হচ্ছে আমাদের ভাষার মাস। সম্মান দেখাতে হলে এই মাসটাতেই উচিত, কিন্তু আবহাওয়ার কারণে, আসলে বৈরী আবহাওয়ার কারণে হয়ে ওঠে না আমাদের। আশা করছি আপনি সফল হবেন জয় ভাই। আমার সর্বশেষ প্রশ্ন, যেটা বাংলা সাহিত্যকে বিশ্বমঞ্চে আরো দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করতে হলে ভাষার ক্ষেত্রে আমাদের কি 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 ধরনের উদ্যোগ নেওয়া উচিত? আমি একটা আগেই বলেছি যে আমাদের অর্থনীতিকে সমৃদ্ধ করতে হবে, তাহলে বাংলা ভাষার প্রতি সারা পৃথিবীর মানুষের দৃষ্টি আকর্ষণ হবে। আর আমরা হয়তো অসাধারণ, আমরা আমরা অবশ্যই সাহিত্যের চর্চাটা ভালো করে করব, যে যে জনরাতে কাজ করি, যে উপন্যাস লেখে সে পৃথিবীর ভালো উপন্যাসগুলো পড়বে, হুম বোঝার চেষ্টা করবে যে উপন্যাসে কিভাবে ক্যারেক্টার নির্মাণ করতে হয়। আমি সবসময় একটা কথা বলি, আমাদের উপন্যাসিকেরা একটা ন্যারো স্টোরি লাইন তৈরি করে, একটা ওয়াইড স্টোরি লাইন তৈরি করতে পারে না। আমরা যে মার্কেজের উপন্যাস পড়ি, মানে 4-5টা দেখতে পাই। আমরা যদি বিশ্ব বরেণ্য যেসব উপন্যাসিক আছে, অনেক ওয়াইড একটা স্টোরি লাইন দেখতে পাই, কিন্তু বাংলাদেশের উপন্যাসগুলো ছোট্ট একটা স্টোরি লাইন, খুব টাইনি একটা স্টোরি লাইন দেখি। সো এই এই জিনিসগুলো তারা কেন শেখে না? এর এর একটা কারণ আছে, বাংলাদেশে বইয়ের পাঠক কম, তারপরে আমাদের আইকিউ লেভেল অনেক কম। হুমায়ুন আহমেদের বই বাংলাদেশে সবচেয়ে বেশি পপুলার। হুমায়ুন আহমেদ মানুষের আবেগকে স্পর্শ করতে পারে, কিন্তু আহ, হুমায়ুন আহমেদ উপন্যাসিক হিসেবে অত বড় উপন্যাসিক নন। কিন্তু যারা অনেক অসাধারণ ভালো উপন্যাস লিখতে পারেন, তাদের উপন্যাসগুলো আবার বেশি বিক্রি হয় না।
সো বিক্রি মার্কেট একটা ব্যাপার, অর্থনীতি একটা ব্যাপার, এইসব কারণ আছে। তারপরে আমি বলবো শুদ্ধ সাহিত্যের চর্চা, ভালো সাহিত্যের চর্চা আমাদের করা উচিত। এটা করলে হবে কি, অর্থনীতি আমাদের একদিন না একদিন যদি সবল হয়, আমাদের প্রতি যদি বিশ্ববাসীর দৃষ্টি পড়ে, আমাদের একজন নোবেল পুরস্কার পেয়েছেন, এরকম 5জন 7জন 10জন নানান ক্ষেত্রে নোবেল টোবেল পেলে, ডক্টর ইউনূসের মতো এরকম বরেণ্য ব্যক্তি যদি বাংলাদেশে জন্মগ্রহণ করতে থাকে, তাহলে হয়তো পৃথিবীর দৃষ্টি আমাদের দিকে পড়বে। এবং তারা যদি একটা বই হাতে নিয়ে গিয়ে বলেন যে দেখো আমাদের অমুক লেখক একটা অসাধারণ বই লিখেছেন, পৃথিবীর মানুষের দৃষ্টি আকর্ষিত হবে। মূল কাজটা হলো যে আমরা যেই কাজটাই করি না কেন সেটা যতটা ভালো করে করা যায়, এবং হুম হুম। এই কাজে আমি যেন বিশ্বের 1 নাম্বার হইতে পারি, এই টার্গেট নিয়ে আমাদের কাজটা করতে হবে। আমরা যেটা করি আসলে, আমরা ওই কনুইয়ের গুঁতো দিয়ে সামনে যেতে চাই, এবং বাংলা একাডেমি পুরস্কার, একুশে পদক, স্বাধীনতা পদক, এইসব শুধু পেতে চাই, কিন্তু ভালো কাজ করতে চাই না। আর এইসব পদক পুরস্কার গুলাও দলীয় বিবেচনায় নানান কারণে দেওয়া হয়। কাজেই ভালো মানে মেধাকে উৎসাহিত করা হয় না। যদি এইসব পদক পুরস্কার গুলা প্রকৃত মেধাবীদের উৎসাহিত করতো, প্রকৃত মেধাবীদের দিত, তাহলে মেধা বিকাশটা ঘটতো, এবং মেধা ভিত্তিক এই শিল্প সাহিত্যের অঙ্গনটা গড়ে উঠতো। সেটা হয়ে ওঠেনি। মানে তেল ভিত্তিক একটা শিল্প সাহিত্যের অঙ্গন গড়ে উঠেছে এখানে। সেদিন খুব কথা হচ্ছিল যে পুরস্কার প্রাপ্তরা পিছনে দাঁড়িয়ে আছে, আর এই একাডেমির লোকেরা, ডক্টর ইউনূস বসে থাকতেই পারেন, উনি শুধু সরকার হুম। প্রধান হিসাবে না, উনি ওনার বয়স, ওনার প্রজ্ঞা, ওনার আন্তর্জাতিক খ্যাতি ইত্যাদি ইত্যাদি মিলিয়ে উনি সবার উপরে উনি বসে থাকতে পারেন। কিন্তু এই যে বাংলা একাডেমির মহাপরিচালক, তারপরে আরো যারা যারা বসেছিলেন, তারা তারা এই পুরস্কার প্রাপ্তদের চেয়ে বেশি যোগ্য তো না। বিষয়টা এমন হতে পারতো, পুরস্কার প্রাপ্তদের মধ্যেও যদি কেউ তরুণ থাকে যারা অতটা যোগ্য, মানে যোগ্য বটে, না হলে পুরস্কার দিছে কেন, আমি বলবো যেভাবেই দেখ যোগ্য বলেই দিয়েছে, কিন্তু তাদের মধ্যে বয়সে অপেক্ষাকৃত তরুণ, তাদের একজন দাঁড়ায় থাকলো, তাদের সবাইকে দাঁড় করাই দিতে হবে কেন? সলিমুল্লাহ খান একটু বয়সে একটু প্রবীণ হয়েছে, একটু সিনিয়র হয়েছে, একটু মেধাবীও, তাকে বসতে বলতে পারতো। মানে নট নেসেসারি পুরস্কার যারা পেয়েছে সব লাইন দিয়ে পিছনে দাঁড়ায় থাকবে, আর আমরা যারা কর্মকর্তা সব বসে থাকবো। আমাদের আমাদের মানে আমাদের এই যে কালচারটা, এটা হচ্ছে আমলাতান্ত্রিক কালচার, হুম হুম। আমলা প্রধান কালচার, আমলারাই বড়। আমাদের দেখেন একটা ওই একটা ডিস্ট্রিক্ট লেভেলে একটা অনুষ্ঠান হলো, হুম সেখানে একজন বিখ্যাত লেখক গেল, কিন্তু ডিসি সাহেব হয় প্রধান অতিথি। হুম। ওয়াই? ডিসি সাহেব কেন প্রধান অতিথি হবে? ডিসি সাহেবকে, হ্যাঁ, ডিসি সাহেব যদি একজন বিখ্যাত লেখক হয় সে প্রধান অতিথি হতে পারে, আমরা ডিসি সাহেবকে প্রধান অতিথি করে দেই। আহ, কখনো কখনো আমাদের টাকার জন্য একজন টাকাওয়ালা লোককে আনতে হয়, সেটা আমরা মানি যে একটা অনুষ্ঠান করতে টাকা লাগবে, কিন্তু চেয়ারের জন্য কেন ডিসি সাহেব প্রধান অতিথি হবে? সো আমাদের কালচারটাই এই আমলাতান্ত্রিক একটা কালচার গড়ে উঠেছে, এটা খুবই দুঃখজনক। আমাকে গতকালই বোধহয় মনজুর আহমেদ ভাই বললেন যে আনিসুজ্জামানকে যখন ওরা পদ্মশ্রী পুরস্কার দিল, আনিসুজ্জামান বসেছিল, ওদের মন্ত্রী টন্ত্রী সব পিছনে দাঁড়ায় ছিল। সো এইটা তো সম্মান দিতে হবে, যদি সম্মানী মানুষকে আপনি পুরস্কার দেন, তাকে সর্বক্ষেত্রেই সম্মানটা দিতে হবে। আর আমি পুরস্কার দিলাম, তোমাকে দয়া করলাম, তুমি পিছনে দাঁড়ায় থাকো, এটা তো হলো না। আসলে আমাদের ইংরেজদের শাসনের জন্যই বোধহয় আমাদের কালচারটাও এরকম হয়ে গেছে, সংস্কৃতিটাও এই আমলাতান্ত্রিক ওরা তো ব্যাপারটা ওদের চলে দেশে আসছে। গিয়ে এই কালচার পালন করছে না, ওরা তো প্রতিদিন বদলাচ্ছে, আমরা বদলাবো না কেন? আমরা এটা আমরা ধরে রাখবো বদলাচ্ছি কেন? না, আমরাই ধরে রাখছি। ধন্যবাদ জয়ী ভাই, আজকে আমাদের অনুষ্ঠানে এসে অনেক মূল্যবান কথা শেয়ার করেছেন, অনেক কিছু প্রশ্নের উত্তর দিয়েছেন, খুব সুন্দর করে বলেছেন আমি আপনার দেখলাম বহু মানুষ কমেন্ট করেছে সেই সব, হ্যাঁ, একটু কমেন্টগুলো কি আমি পড়বো? আমার মনে হয় একটু পড়া, হ্যাঁ হ্যাঁ, রেকগনাইজ একটু করা পড়ি দরকার। আমি এখানে। আহ কাউসার পারভীন চৌধুরী বলেছেন অভিনন্দন। ফরিদা ইয়াসমিন বলেছেন সৈয়দ শামসুল হক আঞ্চলিক ভাষার অনেক কবিতা লিখেছেন এবং সফল হয়েছেন। হাসান আমজাদ খান বলেছেন প্রবাসী বাবা মা অনেক সময় সন্তানদের বাংলা শেখাতে নিরুৎসাহিত করেন, এই বিষয়ে কিছু বলেন প্লিজ। জেবুন নাহার বলেছেন সাথে আছি। শামসুল ফৌজিয়া বলেছেন সমৃদ্ধ আলোচনায় মুগ্ধতা প্রকাশ করছি। ফরিদা ইয়াসমিন বলেছেন উই আর লুকিং ফর শত্রুজ অনেক জনপ্রিয় হয়ে উঠেছিল। আহ, উনি আবার লিখেছেন ভাষার মাসে চমৎকার সমৃদ্ধ এবং গঠনমূলক আলোচনা। আর শামসুন ফৌদিয়া যিনি প্রশ্ন করেছেন, যেটার উত্তর আপনি অলরেডি দিয়ে দিয়েছেন, যে নিউ ইয়র্কের বইমেলা নিয়ে কিছু জানতে চেয়েছিলেন। সুমন শামসুদ্দিন বলেছেন যথার্থ যুক্তিপূর্ণ কথা বললেন, ভাষার উন্নয়নে অর্থনৈতিক উন্নয়ন যথেষ্ট গুরুত্বপূর্ণ। সুমন শামসুদ্দিন আরও বলেছেন এজন্যই চীন ওয়ার্ল্ড অর্থনৈতিক কর্তৃত্ব করছে। জেবুন নাহার বলেছেন খুব ভালো আলোচনা করা হচ্ছে। স্বাভাবিকভাবে আপনার অনেক গুণগ্রাহী এখানে দেখছেন অনুষ্ঠান। আজকে আমাদের অনুষ্ঠানে আসার জন্য আম, আবারও আপনাকে ধন্যবাদ জানাই। আপনি সামনে আরো আসবেন, আমাদেরকে বিভিন্ন ব্যাপারে বিষয়ে কথা বলবেন, সমৃদ্ধ করবেন আমাদের দর্শকদেরকে। প্রিয় দর্শক, আবারও বলছি আমাদের অনুষ্ঠানটি লাইক দিয়ে শেয়ার করে সঙ্গে থাকবেন, সঙ্গে রাখবেন আমাদেরকে, আমরা অনুপ্রাণিত হব
আহ প্রথম আলো ইউএসএ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসছে বৃহস্পতিবার রাত 9টায় আবারও দেখা হবে আপনাদের সাথে। তার আগ পর্যন্ত জীবন আনন্দের হোক, ভালোবাসার হোক। শুভরাত্রি। শুভরাত্রি জহির ইসলাম। অনেক ধন্যবাদ। যারা অনুষ্ঠান দেখলেন সবাইকে অনেক ভালোবাসা। শুভরাত্রি।